তুমি আমাকে ইগনোর করছো মেয়ে। এই মন্ত্রী আদৃত মাহমুদকে ইগনোর করছো। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। কোনো প্রকার ভাবান্তর হলো না নাহারের। নিজ কাজে মগ্ন থাকলো সে। কাজটা আহামরি কিছু নয়। ফোনে বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করছে। সময় পেলেই এই রেস্টুরেন্টে আসে সে। কিছু সময় থেকে আবার চলে যায়। নিরিবিলি হওয়ার কারণে এই রেস্টুরেন্ট পছন্দ নাহারের। রাগে ফেটে যাচ্ছে আদিত। মন চাচ্ছে সামনে বসা মেয়েটাকে কাছে চিবিয়ে খেতে। সেটা করতে না পেরে টেবিলে জোরে খুশি মারে। রেস্টুরেন্টে বসা মানুষজন বিরক্তিকর মুখে তাকালো তাদের দিকে। মাস্ক ক্যাপ পরে থাকার কারণে আদিতকে চেনার কোনো উপায় নেই। বিরক্তিতে চসূচক উচ্চারণ করলো নাহার। ফোনটা লক করে চোখ ছোট ছোট করে তাকালো আদিতের দিকে। কিছু বলছিলেন মিস্টার মাহমুদ? রাগের মাত্রা আকাশচুম্বী হলো আদিতের। গলা নিচু, কিন্তু দাঁতের দাঁত চেপে রাগ মিশ্রিত কণ্ঠে বলল। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? নাহার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডাকলো। এক কাপ কফি প্লিজ। ওয়েটার চলে গেলে নাহার এবার ভালো করে তাকায় আদ্রিতের দিকে। আদ্রিতের চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে কি পরিমাণ রেগে আছে। কিন্তু নাহারের তাতে কিছু যায় আসলো বলে মনে হলো না। কফি এলে তাতে চুমুক দিতে দিতে বলল। আপনি বললেন আমি আপনাকে ইগনোর করছি। আপনার সাথে তো আমার জানা মতে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনার সাথে আমাকে চিপকে থাকতে হবে। তাহলে ইগনোর করার কথাটা এলো কিভাবে? সরি, আপনার জন্য কফি অর্ডার দিতে পারলাম না, কারণ আপনি না খেয়েই উঠে যাবেন। আর আমি কোনো বড়লোক বাপের মেয়ে নই। সত্যি সত্যি আদ্রিত আর এক মুহূর্ত থাকলো না। রাগে গজ গজ করতে করতে উঠে চলে গেল। আদ্রিতের যাওয়ার পানে তাকিয়ে নাহার নিজ মনে বলে উঠল। আপনি অন্য মেয়েদের ক্রাশ হতে পারেন মিস্টার মাহমুদ, কিন্তু এই নাহারের নয়। একের পর এক পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছে আদিত। রাগ কমছে না তার। একজন মন্ত্রী হয়ে বেহার মতো সে নাহারের পিছনে ঘুরছে, অথচ এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। আর্য এসে কোনো মতে থামায় তাকে। ভাই কি করছেন এসব? তুই দেখলি আরজু, ওই মেয়ে আমাকে পাত্তাই দিল না, আদৃত মাহমুদকে পাত্তা দিল না। এরকম হিংসের মতো গরজালে হরিণ কি নিজে এসে ধরা দিবে? বিড়বিড় করে বলল আর্য। তবে আদিতের কান অবধি ঠিকই পৌঁছালো। ভুরু কুচকে তাকালো আদিত। কিছু না বলার ভান করলো আর্য। তুই কি বলতে চাইছিস? আমি ওর সামনে বিড়ালের মতো মিউ মিউ করব? হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর্য। চোখ শুরু করে আর্যকে দেখে আদিত। আর্য চলে যায়। আদিত ভাবে মেয়েটার মাথায় সে কিভাবে পড়েছিল। নাহার মোটো অন্য আর 5টা মেয়ের মতো নয়। যেখানে কিনা মন্ত্রী আদিত মাহমুদ বলতে পাগল মেয়েরা, সেখানে নাহার নামক মেয়েটা তাকে সহ্য করতে পারে না। পরন্তু এক বিকেলে ফুটপাতের শিশুদের খাবার খাওয়াতে দেখেছিল নাহারকে। পরনে ছিল সাদা শাড়ি। খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিল সেদিন নাহারের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখছিল আদ্রিত। ধীরে ধীরে ভালোবাসার জন্মায় মেয়েটার প্রতি। মধ্যবিত্ত ঘরের মেয়ে নাহার টিউশনি করে নিজের এবং পরিবারের খরচ চালায়। চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। পরিবারে দাদা দাদি আর ছোট ভাই সিনো। মার মারা গিয়েছে তাকে জন্ম দেওয়ার সময়। বাবার খোঁজ জানে না সে, এমনকি কোনোদিন দেখেওনি। দাদা দাদির থেকে শুনেছে নাহারের জন্মের সময় তার মা মারা যাওয়ার কারণে তার বাবা তাকে না দেখে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি। কোনোদিন আর তাদের কাছে ফিরে আসেননি। নাহার কোনোদিন দাদা দাদির কাছে জানতেও চায়নি বাবার বিষয়ে। সিনু তার নিজের ভাই নয়। রাস্তায় বিধ্বস্ত অবস্থায় পেয়েছিল সিনুকে। তখন সিনুর বয়স ছিল 2, আর এখন 9। স্কুল থেকে নিতে এসেছে সিনুকে। মন্ত্রীকে নিজের দিকে আসতে দেখে বিরক্তি দিতে মুখ কুঁচকে গেল নাহারের। আদিতকে দেখে চেনার উপায় না থাকলেও নাহার ঠিকই চিনল। রিকশার জন্য দাঁড়িয়ে আছে নাহার। শোনো মেয়ে। নাহার, নাহার আমার নাম। কাট কাট কণ্ঠে বলল নাহার। রাগ উঠল আদিতের। চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো। কোনোভাবেই সে রাগ দেখাবে না। সে যাই হোক, এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সাওয়ালা মামারা আমাকে বলল এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে। তারা শাহবাগ থেকে একটু ঘুরে আসবে। আজকাল দেখি মন্ত্রীরা রাস্তায় এসে পথচারীদের এসব জিজ্ঞাসা করে। মুখ বাঁকিয়ে বলল নাহার। একবারও তাকলো না আদিতের দিকে। সোজা কথা সোজা উত্তর দিতে পারো না মেয়ে? বাঁকা উত্তর দিলাম বুঝি? রিকশা দাঁড় করিয়ে সিনুকে নিয়ে উঠে পড়ল। যেতে যেতে বলে গেল। শুনুন মিস্টার মাহমুদ, রাজনীতি আমার 2 চোখের বিষ।
এবং রাজনীতিবিদরাও। তাই বলছি, আমার পিছু ছেড়ে দিয়ে নিজের কাজ করুন। আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না। নিজের মতো চলে গেল নাহার, পিছনে ফেলে গেল আদ্রিতকে। আদ্রিত রাগান্বিত মুখে মুচকি হেসে নাহারের উদ্দেশ্যে বলল, আদ্রিতের প্রেম পুকুরে তোমাকে ভাসাবই প্রেয়সী। এর জন্য যদি আমাকে তোমার পিছনে ঘুরতে হয় তাতে ক্ষতি কি? তুমি তো আমারই। সিনুকে নিয়ে বাড়িতে ঢোকানি শেষ করেন তিনি। তোমরা যদি দিতে না পারো তাহলে বলে দাও, আমি না হয় বিয়ে করে তোমাদের বৌমাকে নিয়ে আসবো। নির্লজ্জ ছেলে। তাহলে তো তুমিও নির্লজ্জ। দাদুর থেকে শুনেছিলাম তুমিও নাকি মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলে। ছেলে তো তার বাপের মতোই হবে। মিটিমিটি হাসছেন আয়েশা বেগম। নিজেকে আর পচাতে না দিয়ে জুনায়েদ সাহেব আদ্রিতকে বলেন, সবে মন্ত্রী হয়েছ, আর কটা দিন যেতে দাও, তারপর তোমার জন্য মেয়ে দেখছি। মেয়ে দেখতে হবে না, মেয়ে পছন্দ করাই আছে। তুমি শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। বিয়ে ঠিক করে না আসতে পারলে মাকে নিয়ে অন্য বাসায় উঠবো আমি, তারপর তুমি একাই থেকো। খাবার শেষ করে উঠল আদ্রিত। ঠান্ডা মাথায় বাবাকে হুমকি দিয়ে চলে গেল। পার্টি অফিসে যেতে হবে তাকে। হ্যাবলার মতো চেয়ে থাকলো জুনায়েদ সাহেব। উচ্চস্বরে হেসে উঠল আয়েশা বেগম। বাপ যেমন তার ছেলেও তেমন। অসহায় হলো জুনায়েদ সাহেবের মুখ। এখন যদি মেয়ের বাড়ি রাজি না হয় তাহলে তাকে তার প্রাণপ্রিয় সহধর্মিণীর থেকে আলাদা থাকতে হবে। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মেয়ের বাড়ি অবশ্যই রাজি হবে। আজকেও চাকরির ইন্টারভিউ আছে নাহারের, খুব একটা সম্ভবত 13 নাম্বার। এটা খুব সম্ভবত 13 নাম্বার। ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে মেজাজ খারাপ হয়ে আছে নাহারের। আগেরগুলোর মতোই এবারও একই কাহিনী। ইন্টারভিউ রুমের লোকেদের নজর বাজে প্রস্তাব। তাছাড়া আগে থেকে মামা কাকার পাওয়ার খাটিয়ে চাকরিটাকেও পেয়ে গেছে। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিৎকার করে কথা শোনাচ্ছে ইন্টারভিউ রুমে থাকা লোকগুলোকে। ভিজে জুবুথুপু হয়ে গেছে সে। অন্ধকার প্রায় নেমে এসেছে। নিজ মনে এদিক সেদিক করে হাঁটছে নাহার। হঠাৎ থেমে গেল সে। এমনি এমনি থামিনি। সামনে তুইন সহ আরো দুটো ছেলে। বৃষ্টি প্রায় থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন গলির মধ্যে চলে এসেছে সে। বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই নাহারের। বৃষ্টিতে ভিজলে কিছু সময়ের মধ্যে শরীর দুর্বল হয়ে যায় তার। তুইন সহ বাকি ছেলে দুজন এগিয়ে আসছে তার দিকে। নাহার দেখলো, কিন্তু ঠাই সেখানে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছে এখনই পড়ে যাবে সে। তুইন বিচ্ছিরিভাবে হাসছে। নাহারকে যেন চোখ দিয়ে গিলে ফেলেছে। নাহারের গায়ে হাত দেওয়ার আগেই কারো শক্ত হাতের ঘুষিতে পিছনে ছিটকে পড়ল। নাহারের চোখ বন্ধ হয়ে আসছে। পড়ে যাওয়ার আগে কেউ নিজের বাহুটরে আগলে নিল তাকে। কোলে তুলে নিয়ে বসিয়ে দিল গাড়িতে। চোখ খুলে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করল নাহার। সিনু দাদা দাদির পাশে বসে আছে। নিজের শরীর গরম অনুভব করলো। বুঝতে পারলো জ্বর এসেছে। মাথা ব্যথা এবং শরীর দুর্বল থাকার কারণে উঠতে পারল না। ঘড়ির দিকে নজর পড়তে দেখলো সকাল 8টা বাজে। অবাক হলো। গতকালের কোনো কিছুই মাথায় নেই তার। দুর্বল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি হয়েছিল আমার? আর আমি তো ইন্টারভিউ। থেমে গেল নাহার। গতকালের সবকিছুই মস্তিষ্কে হানা দিল। মনে পড়ে গেল সবকিছু। রাগে থরথর করে কেঁপে উঠল সে। ভয় পেয়ে গেল হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেব। হেলেনা বেগম নাতনির মাথায় হাত রাখলো। আদুরে গলায় বলল, শরীর খারাপ লাগছে নাহার, জ্বর তো এখনো ছাড়েনি। বল, খারাপ লাগছে? তুহিন ভাই কোথায়? রাগের আভাস দেখা গেল হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেবের মুখ জুড়ে। জেলে। দাদুর দিকে সরু চোখে তাকালো নাহার। মাথা নিচু করে আছেন তিনি। কথা বাড়ালো না নাহার। ফ্রেশ হবে বলে তাদের ঘর থেকে বের করলো। পর মুহূর্তেই আবার মাথায় প্রশ্ন নাড়া দিল, সে কিভাবে বাড়িতে এলো। জ্ঞান হারানোর আগে কোনো একজন সুঠাম দেহের অধিকারী পুরুষের বাহুডোরে নিজেকে দেখেছিল। মুখ দেখতে পায়নি সে। সিনু এখনো ঘরে, তাই তাকে প্রশ্ন করে বসলো, আমাকে কে বাসায় দিয়ে গেছে ভাই? অন্য সকল বাচ্চাদের থেকে কিছুটা আলাদা সিনু। সবসময় চুপচাপ থাকে। বোন ছাড়া কারোর সাথে কথা বলে না। অন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখে। আমি তাকে চিনি না আপু। আচ্ছা। হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো নাহার। ভাবছে সেই অচেনা মানুষটি না থাকলে তার কি হতো। নিজের ফুফাতো ভাই কিনা। ঘৃণায় সর্বস্ব গুলে উঠছে নাহারের। বৃষ্টি না থাকলে হয়তো সে নিজেই উচিত শিক্ষা দিতে পারত
তুহিনকে। বৃষ্টির কথা মাথায় আসতে ভয়ে চুপসে যায় নাহার। বৃষ্টির প্রতি আতঙ্ক সৃষ্টি হয়েছে তার ভিতরে। মনে করতে চায় না সে এরকম কোন এক বৃষ্টিতেই সিনুকে পেয়েছিল সে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই কারোর শক্ত হাতের থাপ্পড়ে মেঝেতে ছিটকে পড়ে নাহার। দুর্বল শরীরে থাপ্পড় আরো দুর্বল করলো তাকে। শরীফা বেগম তেড়ে আসে নাহারের দিকে। তাকে আটকে ফেলে ওবায়দুল সাহেব। হেলেনা বেগম তোলেন নাহারকে, বসাই সোফায়। বিচ্ছিভাবে গালি দিতে শুরু করে শরীফা বেগম। দমকে ওঠে ওবায়দুল সাহেব, তাতেও থামে না শরীফা বেগম। অপয়া মেয়ে, তোর জন্য আমার ভাই ঘর ছেড়েছে, এখন আমার ছেলেটার পেছনে পড়েছিস? মা যেমন ছিল চরিত্রহীন, মেয়েও তেমন হয়েছে। নাহার মুখ বুজে সহ্য করে, কিন্তু শরীফা বেগমের শেষাক্ত কথা শুনে রক্তলাল চোখে তাকাই শরীফা বেগমের পানে। শান্ত কণ্ঠে শুধায়, অতীত টেনে আনতে চাইছো ফুপু? মুহূর্তে থেমে যায় শরীফা বেগম। তেজ না কমিয়ে নাহারকে বলে, আমার ছেলেকে কেন ফাঁসিয়েছিস? এক্ষুনি চল আমার সাথে, কেস তুলে নিবি। লজ্জা হওয়া উচিত তোমার ফুফু। কেস তুলবো না আমি, যদিও বা আমি কেস করিনি। তোমার কি একটু খারাপ লাগে না ফুফু আমার জন্য? আমি তো তোমার নিজের ভাতিজি। তোমার ছেলে ছোটবেলা থেকে নানাভাবে আমাকে হেনস্থা করে এসেছে। বলো, তোমাকে আমি এসব বলিনি? বলো, তুমি তখনও আমাকে দোষারোপ করেছো। আর গতকাল যখন তোমার ছেলে আমার সম্মানের দিকে হাত বাড়ালো, তখন কি ওকে জেলে দেওয়া উচিত হয়নি? তুমি যদি ছোট থেকে ওকে শাসনে রাখতে, তাহলে আজও নিজের মামাতো বোনের সাথে এমন কিছু করার সাহস পেত না। আমি কেন কোনো মেয়ের সাথেই এমন করার সাহস পেত না? তোমার জন্যই তোমার ছেলে এমন হয়েছে ফুফু। ওর শাস্তি পাওয়া আবশ্যক। অসুস্থ শরীরে এত কথা বলার কারণে আরো অসুস্থ হয়ে যায় নাহার। ওবায়দুল সাহেবের কথায় নাহারকে ঘরে নিয়ে যায় হেলেনা বেগম। যাওয়ার নাহার একবার তাকাই ফুপুর দিকে। তোমার ছেলের যথাযথ শাস্তির ব্যবস্থা আমি করব শরীফা। আমি যদি প্রথমেই কোনো পদক্ষেপ নিতাম তাহলে এত সাহস দেখাতে পারতো না। ভেঙে পড়েন শরীফা বেগম। তুই একমাত্র আদরের ছেলে, তার কোনো কিছুর কমতি রাখেননি কখনো। বিয়ের কয়েক বছর পর তুহিনের আগমন। যে করে হোক ছেলেকে জেল থেকে বের করবেন তিনি। আরজিৎকে আপদমস্তক পর্যবেক্ষণ করছে আর্য। পার্টি অফিসে এসেছে দেখছে রেগে আগুন হয়ে আছে আরজিৎ। দলের কয়েকটা ছেলে ইতিমধ্যে রাগের শিকার হয়েছে। আর্য তাদের নিষেধ করেছে যেন আরজিতের রাগ না কমা অবধি আরজিতের সামনে না আসে। আরজু, আমি একজন মন্ত্রী হয়েও যদি কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করি তাহলে কি হবে? চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায় আর্যর। আরজিৎ তার দিকেই উত্তরের আশায় তাকিয়ে আছে। শুকনো চোখ গিল আর্য। আরজিৎ ফের বলল, ওই মেয়েকে তুলে এনে বিয়ে করতে হবে। রক্তেরা মেয়ে জীবনেও সোজা কথায় রাজি হবে না। আর্য এবার বুঝলো আরজিতের কথার অর্থ। সে খানিকটা এগিয়ে এলো আরজিতের দিকে। তারপর আরজিৎকে ভালো করে দেখলো। ভুরু কুঁচকে ফেললো আরজিৎ। স্যার, প্রস্তাব পাঠান আগে। আপনি মন্ত্রী, অবশ্যই ম্যাডামের পরিবার রাজি হবে। এটা বলার জন্য আমার মুখের সামনে আসলে তুমি? আর্য আবারও নিজের জায়গায় এসে বসলো। প্রশ্ন করতে ইচ্ছে করলো আরজিৎ এত রেগে আছে কেন, কিন্তু করলো না। হিতে আবার বিপরীত না হয়ে যায়। আর্যকে দরকারি কাজে পাঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো আরজিৎ। চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠল প্রেয়সীর ভেজা মুখখানি। সন্ধ্যার দিকে একটা কাজে যাচ্ছিল আরজিৎ। নাহার ও সেই পথে ছিল। হঠাৎ নাহারের সামনে তিনটে ছেলেকে দেখে অবাক হয়েছিল আরজিৎ। তার উপর আবার নাহার ভিজছে বৃষ্টিতে। দূর থেকে তুইনকে দেখে স্বস্তি পায়। তুইন যে নাহারের ফুফাতো ভাই সেটা জানে, কিন্তু যখন ভালো করে সবকিছু দেখলো মাথায় রক্ত উঠে গেল আরজিতের। তড়িৎ সে নাহারের কাছে এলো, তাকে গাড়িতে বসিয়ে দিয়ে ফিরল তুহিনের পানে। তুহিন আশা করেনি মন্ত্রীকে দেখবে এই সময় এই জায়গায়। তুহিনের সাথে থাকা ছেলেগুলো তৎক্ষণাৎ পালাতে যায়, কিন্তু আরজিতের সাথে থাকা গার্ডরা ততক্ষণে ঘিরে ফেলেছে তাদের। ইচ্ছে মতো মারে তুহিনকে আরজিৎ, পারলে মেরে ফেলে, কিন্তু গার্ডরা তাকে আটকে দেয়। তারা পুলিশ স্টেশনে নিয়ে যায় তাদের। গাড়িতে ফিরে আরজিৎ দেখে নাহার অজ্ঞান হয়ে গেছে। গাড়িতে থাকা নিজের এক্সট্রা কোটটা দিয়ে নাহারকে জড়িয়ে নেয় নিজের সাথে। চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। জ্ঞান ফিরল নিজের মধ্যে নেই নাহার। গরম হয়ে এসেছে তার শরীর। আশ্চর্য হয় আরজিৎ। এতটুকু সময়ের মধ্যে প্রচণ্ড জ্বর এলো মেয়েটার। থরথর করে কাঁপছে নাহার। গুটিসুটি হয়ে লেপটে যায় আরজিতের বুকে। নিজের সাথে মিশিয়ে নিয়ে গাড়ি ড্রাইভ করে আরজিৎ। একেবারে এসে থামে নাহারের বাড়ির সামনে।
আগে মেডিসিন আনতে পাঠিয়েছে গার্ডদের, তারাও এসে পড়েছে। কোলে তুলে নিয়ে বাড়ির কলিং বেল বাজায়। দরজা খুলে সিনু। আদিতকে সে যতবার দেখেছে ততবারই আদিতের মুখে মাস্ক থাকতো, ফলে এবার মাস্ক ছাড়া দেখে বাবা মায়ের ছবি টাঙ্গানো সেদিক পানে তাকিয়ে আছেন। সেদিন যদি বিয়ের আসর থেকে তার বোন পালিয়ে না যেত, তাহলে হয়তো আজকে তার বাবা তাদের সাথেই থাকতো। মা গত হয়েছিলেন জুনায়েদ সাহেবের ছোট থাকতে। হৃদরোগে আক্রান্ত ছিলেন জুনায়েদ সাহেবের বাবা। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে যাওয়ার ধাক্কা সহ্য করতে পারেননি তিনি, ফলস্বরূপ ত্যাগ করেন পৃথিবীর মায়া। সেদিন থেকে বোনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। যে মা, তুই একবার যদি বলতিস অন্য কাউকে ভালোবাসিস, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিতাম, কিন্তু তুই কি করলি? কোনোদিন ক্ষমা করবো না তোকে। কেটেছে 2 দিন। জুনায়েদ সাহেবের মুখ ফ্যাকাশে। মিটি মিটি হাসছে আয়েশা বেগম। ছেলের পছন্দের পাত্রী দেখতে যাবেন তারা আজকে। মেয়ের সম্পর্কে সব তথ্য ছেলে তাকে দিয়েছে। তার ছেলেকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না শুনে খুশিতে পা যেন পড়ছিলই না জুনায়েদ সাহেবের। ছেলে তাকে সারাদিন আতঙ্কের উপর রাখে। তিনি নিজেই নাহারকে ছেলের বউ বানাতে রাজি হয়েছিলেন, কিন্তু বিপত্তি ঘটে যখন জানতে পারেন মেয়ে ঘাটতেরা। প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো জানে না আদিত মন্ত্রী, তাই ঘুরিয়েছে, কিন্তু যখন শুনলেন মেয়ে যেন আদিতকে ঘোরাচ্ছে, তখন মাথায় হাত। জুনায়েদ সাহেবের হাসি মাখা মুখখানা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। ভেবে নিয়েছে রাজি হবে না। আদিত চলে গেছে পার্টি অফিসে। আয়েশা বেগমকে সাথে নিয়ে ছেলের দেওয়া ঠিকানায় রওনা দেন তিনি। কোনো গার্ডকে সাথে নেন না। গার্ড দেখে যদি মেয়ের বাড়ি না করে দেয়। কেস ফাইল হয়েছে তুহিনের নামে। জুবাইর সাহেবকে কিছু করতে হয়নি। তার নাতনিকে যে বাসে রেখে গিয়েছিল সেই নাকি সব কিছু করেছে। নাহার এখনো জানে না তাকে বাঁচালো কে। এই 2 দিন বাড়ি থেকে বের হয়নি সে। বিকেল হয়েছে, ঘরে থাকতে আর ইচ্ছে করছে না, তাই তো সিনুকে নিয়ে বেরিয়ে পড়লো বাইরে হাঁটতে। আপু, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। তেমন কিছু না, ভাবছি আমাকে বাঁচিয়েছিল কে। আমার মনে হচ্ছে আমি তাকে আগেও দেখেছিলাম আপু। তাহলে সেদিন যে বললি তুই চিনিস না? হ্যাঁ, চিনি না, তবে চেনা চেনা লাগছে। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছে তারা। রাস্তার 2 দিকে বৃষ্টি পানি জমে আছে। হঠাৎ একটা গাড়ি তাদের পাশ ঘেঁষে গেল। চিৎকার করে উঠল নাহার। নোংরা জমে থাকা পানিতে মাখামাখি হয়ে গেছে সে আর সিনু। তাছাড়া আরেকটু হলেই গাড়িটা লেগে যাচ্ছিল তাদের। গাড়িটা থেমে গেছে। নাহার কাপড় ছাড়তে ছাড়তে গাড়ি চালকের গোষ্ঠী উদ্ধার করছে। গাড়ি থামতে দেখে রেগে মেগে তেড়ে যায় সেদিকে। ভিতর থেকে বেরিয়ে আসে ড্রাইভার। গাড়ি কি দেখে চালাতে পারেন না, নাকি চোখ কপালে তুলে গাড়ি চালান? বড়লোকিপনা দেখান? কি করলেন আমাদের অবস্থা? তাছাড়া আর একটু হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেত। আপনাকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এটা কি আপনাদের ওই বড় বাড়ি যাওয়ার রাস্তা? ক্ষমা করে দিন আপা, ভুল হয়েছে, আসলে বুঝতে পারিনি এমন হবে। থামছে না নাহার, একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে। সিনু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভিতরে বসে থাকা জুনায়েদ সাহেব আর থাকতে পারলেন না, বেরিয়ে এলেন তিনি। ভেবেছিলেন এবার অন্তত মেয়েটা থামবে, কিন্তু ঘটল তার ভাবনার সম্পূর্ণ উল্টো। বাবা, এতক্ষণে গাড়ি থেকে বের হওয়ার সময় হলো? এক্ষুনি যদি আমার বা আমার ভাইয়ের কিছু হতো, তার দায়ভার কি আপনারা নিতেন? এক ঝাঁক কথা শুনিয়ে দিয়ে সিনুর কাছে চলে গেল নাহার। এপিট ওপিট করে সিনুকে দেখালো ভালো করে। জুনায়েদ সাহেব রেগে গেলেন, এতগুলো কথা তাকে শুনিয়ে দিল। ততক্ষণে গাড়ি থেকে আয়েশা বেগম নেমে পড়েছেন। ভারী অসভ্য মেয়ে তো তুমি। একে দোষ করেছে তার উপর অসভ্য বলায় মাথায় আগুন লেগে গেল নাহারের। দ্রুত বেগে এসে জুনায়েদ সাহেবের সামনে দাঁড়ালো। দাঁত কটমটিয়ে বলল, কাকে অসভ্য বলছেন আপনি? বড়লোক হয়েছেন জন্য যা খুশি করবেন, আর আমরা কিছু বললেই অসভ্য হয়ে যাব? বলুন না, আরেকবার বলুন। নারীর হঠাৎ সামনে এসে হক চুকিয়ে যায় জুনায়েদ সাহেব। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সাহস নিয়েই বলল। বললে কি করবে তুমি? দিক দেখলো নাহার। সামনের দিকে পাথর পড়ে থাকতে দেখে চটজলদি হাত তুলে নিল। আয়েশা বেগম বুঝতে পারলেন নাহার কি করতে চাইছে, তাই তিনি আটকে ফেলেন নাহারকে। রাগে ফোঁস করছেন নাহার। শান্ত হও মা, পরের বার থেকে দেখে শুনে গাড়ি চালাবে। তুমি ক্ষমা করে দাও ওকে, তোমাদের কোথাও লাগেনি তো? একেবারে শান্ত হয়ে গেল নাহার। চোখ জোড়া গোল গোল করে আয়েশা বেগমের দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। কানে বাজলো আয়েশা বেগমের বলা মা ডাকটা। আয়েশা বেগম বুঝতে পারলেন না হঠাৎ কিভাবে শান্ত হয়ে গেল মেয়েটি। যে হাতে নাহারের হাত ধরেছেন আয়েশা বেগম, সেদিকে একবার তাকালো নাহার।
আগে তো কখনো কেউ এত মিষ্টিভাবে তাকে মা বলেনি। আদুরে হাতের ছোঁয়া, নরম হয়ে এলো নাহারের কণ্ঠ। না, আমাদের কিচ্ছু হয়নি। গলার এত পরিবর্তন দেখে জুনাদ সাহেব মুখ বাগালেন। এতক্ষণ কি কর্কশ কণ্ঠ ছিল, কান ঝালাফালা হয়ে যাচ্ছিল তার। আয়েশা বেগম হাত রাখলেন নাহারের গালে। কেঁপে উঠল নাহার। আয়েশা বেগম তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলেন। তোমার কি শরীর খারাপ লাগছে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, আমি ঠিক আছি, আপনারা যেতে পারেন। গাড়িতে উঠে পড়ল সবাই। আয়েশা বেগম যাওয়ার আগে একবার দু ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে নাহার জুনাদ সাহেবকে দেখিয়ে বলল, আন্টি, ওনাকে বলবেন রাস্তায় নেমে এইভাবে কোনো মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করতে। বয়স হয়েছে তবুও কত তেজ, বড়লোক মানুষ। হেসে ফেল আয়েশা বেগম। জুনাদ সাহেব কটমট করে তাকালো নাহারের দিকে। মুখ বাঁকালো নাহার। জুনাদ সাহেব আর আয়েশা বেগম কে চা দিলেন হেলেনা বেগম। বসলেন জুবাইর সাহেবের পাশে। নাতনি বড় হয়েছে, এভাবে বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব কথাই প্রায় হলো। জুবাইর সাহেব প্রশ্ন করলেন, ছেলের নাম কি? কি করে? আদৃত মাহমুদ, মন্ত্রী আদৃত মাহমুদ। নড়ে চড়ে বসলেন জুবাইর সাহেব। মজা করছে ভাবলেন, কিন্তু যখন দেখলেন সত্যি, তখন চুপ হয়ে গেলেন তিনি। তার নাতনি কখনোই বিয়েতে রাজি হবে না। রাজনীতি ও রাজনীতিবিদ দুটোকেই ঘৃণা করে নাহার, কিন্তু এখন তিনি এটা জানাবেন কি করে? তার ভাবনার মাঝে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, মেয়ে কোথায়? হেলেনা বেগম জানালেন নাহার বাইরে গেছে। হাঁসফাঁস করছেন জুবাইর সাহেব। কিভাবে তিনি জানাবেন এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। জুনাদ সাহেব বুঝলেন কিছু বলতে চাইছেন, না করে দিবে নাকি এখন? আমার নাতনি রাজনীতি আর রাজনীতিবিদ দুটোকেই বেশ অপছন্দ করে। জুনাদ সাহেবের মনে হলো জুবাইর সাহেব কথাটার মাধ্যমে প্রস্তাবটা নাকচ করে দিলেন। তিনি কিছুতেই হাল ছাড়বেন না। জুবাইর সাহেবকে কিছু বলার আগে দরজার দিকে নজর গেল। দাঁড়িয়ে পড়লেন তিনি। তুমি এখানে? মুখোমুখি দুজন মানুষ একে অপরের দিকে কটমট চোখে তাকিয়ে আছে, পারছে না একে অপরকে চোখ দিয়ে গিলে ফেলতে। নাহার নিজ বাড়ির সামনে সে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে চটজলদি বাড়ির ভিতর প্রবেশ করে। শুনতে পাই সব কথা। তখন থেকে রাগে পুষছে, কাপড়ও পাল্টায়নি। জুনাদ সাহেব যখন জানতে পারলেন ছেলের পছন্দের মেয়ে এবং তারা যাকে বৌমা করে নিতে এসেছে সেই মেয়ে, তখন থেকে মুখটা গোল আলুর মতো হয়ে গেছে। নাহার এতক্ষণে জেনে গেছে যে এনারা আজিতের মা বাবা। কোনোরকম ভনিতা না করে সোজা সাপটা তাদের মুখের উপর পড়ল। আমি রাজি না। এতক্ষণ রেগে থাকা জুনাদ সাহেবের চোখ মুহূর্তেই থমথমে হয়ে গেল। নাহার দেখল সেই পরিবর্তন, কিন্তু সে নিজের কথাই অনড়। বড়লোক মানুষ, দুই চোখের বিষ, তার উপর আবার রাজনীতিবিদ, একেবারেই সম্ভব নয়। আয়েশা বেগম এসে পাশ ঘেঁষে বসলেন নাহারের। এক হাত নিজের হাতের মুঠোয় নিলেন, স্নেহ ভালোবাসা মিশ্রিত কণ্ঠে শুধালেন, কেন রাজি হচ্ছে না তুমি মা? আবারও সেই একই অনুভূতি। শক্ত করা চোখ নরম করে তাকালো নাহার আয়েশা বেগমের পানে। নিজেকে ধাতস্থ করে পড়ল, এর রাজনীতিবিদ দুটোকেই ঘৃণা করি আমি, আর বড়লোক মানুষদের সহ্য হয় না আমার। যতটা পালো শক্ত গলায় বলল নাহার। গলে গেলে হবে না, নিজের কথায় অনড় থাকতে হবে। আয়েশা বেগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। যাওয়ার আগে জুনাদ সাহেবের দিকে মুখ বাঁকাতে ভুলল না। ভিতরে বেশ অপমানিত বোধ হচ্ছে। জুনাদ সাহেবের এবার মেয়েটাকে ছেলের বউ হিসেবে ভালো লেগেছে। যে করেই হোক বিয়ে পাক করে যেতে হবে, না হলে এই বয়সে এসে বউ ছাড়া থাকতে হবে। ছেলে তার এক কথার মানুষ, যখন বলেছে এই মেয়েকে বিয়ে করবে মানে করবেই যে কোনো উপায়ে। এখন যদি সোজা কথায় রাজি না হয় তাহলে তুলে নিয়ে যেত ভাববে না। থমথমে পরিবেশ। জুবাইর সাহেব বেশ ইতস্তত। এরকম একটা পরিবারকে না করার দুঃসাহস দেখালো তার নাতনি। তিনি অন্তত বিনতি কণ্ঠে বললেন, ক্ষমা করবেন ওর আচরণের জন্য, আমি না হয় বুঝিয়ে বলবো। শরীফা বেগম এসেছিলেন নাহারকে বোঝাতে যেন কেস তুলে নেয়, কিন্তু তিনি ভিতরের কথা শুনে বাইরে দাঁড়িয়ে যান। শরীর জ্বলে যাচ্ছে। তার একমাত্র ছেলেকে জেলে ঢুকিয়ে এখন বিয়ের কথা চলছে, যদিও বা নাহার রাজি হয়নি। তিনি আর ভিতরে ঢুকলেন না, বাইরে থেকে চলে গেলেন। কি জানি মাথায় কি ঘুরছে তার। কিছুক্ষণ কথাবার্তার পর চলে গেলেন আয়েশা বেগম এবং জুনাদ সাহেব। খাইয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছেন। করুণ মুখে তাকালেন জুনাদ সাহেব। ফিক করে হেসে ফেলেন আয়েশা বেগম।
আদিত উঠে নিজের ঘরের দিকে চলে গেল। এখন একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন। আদিত যাওয়ার পরে তেতে উঠলেন জুনায়েদ সাহেব। এ ছেলে কিছুতেই আমার নয়, হতেই পারে না। হাসপাতালে নিশ্চয়ই বদল হয়েছে। নাহারের বাড়িতে মোট 4টা ঘর। একটা ঘর নাহার, একটা ঘর সিনু আর দাদা দাদি থাকে এক ঘরে, আরেকটা ফাঁকা। না, ফাঁকা নয়, নাহারকে প্রায় সেই ঘরে দেখা যায়। বাকি সময় তালা দেওয়া থাকে। বাড়ি কেউ সেই ঘরে ঢুকে না। এই বাড়িটা তার দাদুর তৈরি করা। এককালে তাদেরও নাম বড় লোকের খাতাই ছিল। আলিশান বাড়িতে তারা থাকতো, কিন্তু এখন সব অতীত মাত্র। এই বাড়িটাও কম আলিশান নয়, সব কিছুই আছে। অন্ধকার ঘরে ডিম লাইটের সবুজ আলো জ্বলছে। ঘুমে কাদা সিনু। নাহার মেঝেতে বসে 2 হাত বিছানায় ভাঁজ করে সিনুর মুখ পানে চেয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। একদম নিঃশব্দে বসে রইল নাহার। গড়িয়ে পড়ল চোখ বেয়ে নোনা পানি। সময় কাটলো। ঘড়িতে রাত 3টে। নিঃশব্দে সিনুর কপালে ছোট্ট করে উষ্ণ ঠোঁট ছুঁয়ে ঘর ছাড়ল নাহার। নিজের ঘরে এলো। ঘরের দরজা দিতে গিয়েও থেমে গেল নাহার। ঘরে কারোর অস্তিত্ব টের পাচ্ছে। পিছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো। কোনো একটা কিছু আন্দাজ করতে তড়িৎ হাত মুঠো করে পিছনে ফিরল, ঘুষি মারল। আত্মনাদ করে উঠল কোন এক পুরুষালী কণ্ঠ। বেশ কিছুক্ষণ থেকে আর্য তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত নিজ কাজে মগ্ন। সে একবার খেয়াল করেছিল আর্য তার দিকে তাকিয়ে আছে। আর্য আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেই ফেল, আপনার নাকি কি হয়েছে স্যার? অতি সাধারণ একখানা প্রশ্ন, কিন্তু আদিত তার পানে এমনভাবে তাকলো যেন এক্ষুনি কাছে গিলে খাবে। ভরকালো আর্য। বুঝতে পারল না ভুল কোথায় করলো, যার কারণে এভাবে তাকাচ্ছে। আদিত ফোনে স্ক্রিনে একবার দেখে নিল নিজের মুখ। নাকের উপর ছোট্ট ব্যান্ডেজ, চারপাশে লাল হয়ে আছে। তেমন কিছু না, নিজের কাজ করো। আবারও কাগজপত্রে মুখ ডুবালো আদিত। আর্য সন্ধিয়ান দৃষ্টিতে একবার তাকিয়ে নিজ কাজ শুরু করলো। কিছু সময় পেরোনোর পর পার্টি অফিসে কয়েকটা ছেলেকে দেখা গেল। আদিত ভুরুকুচকে তাদের দিকে তাকালো। ছেলেগুলো বেশ ভীত হয়ে দাঁড়িয়ে আছে। আর্য সময় ব্যয় না করে তাদের ওখানে আসার কারণ জিজ্ঞেস করলো। তাদের উত্তর শুনে রেগে হাত মুষ্টিবদ্ধ করলো আদিত। সবেমাত্র একটা টিউশনি শেষ করে আরেকটাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাহার। করারত মাথায় যাচ্ছে সে, কাঁধে ব্যাগ। আরও আধা ঘন্টা সময় আছে। পছন্দের সেই রেস্টুরেন্টে প্রবেশ করলো। সেখানে প্রায় সবাই তাকে চিনে। দীর্ঘ কয়েক বছর থেকে সে এই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার। প্রতিদিন 1 কাপ কফি ছাড়া আর কিছুই অর্ডার করে না। একটু প্রশান্তির জন্য এখানে আসা। যে টেবিলটে বসে নাহার, সেখানে আজ আরেকজনের উপস্থিত পেল। মুখ ঘুরিয়ে বসে আছে লোকটি। নাহার বুঝতে পারল না কে। এগিয়ে গেল, লোকটি ফিরল তার দিকে। অবাক হলো, স্বাভাবিক থাকলো নাহার। বসলো। লোকটি কফি খাচ্ছে। তুই এখানে? কেন আসতে পারি না? তা কেন পারবি না? অস্বস্তি হচ্ছে নাহারের। সেটা তার মুখ দেখে যে কেউ বলবে। লোকটি তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অস্বস্তি হচ্ছে? না। আগের কথা এখনো মনে রেখেছিস? ভুলে যাই সব। আশ্চর্য হলো নাহার। লোকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। পরিবর্তন হয়েছে। আগে চঞ্চল ছিল, এখন গম্ভীর হয়েছে। লোকটা মুখের দাড়ি রেখেছে, কিন্তু কথার গভীরতা ঠিক আগের মতোই আছে। ওভাবে দেখছিস যে প্রেমে পড়ে যাবি। হেসে ফেলল নাহার। আর লোকটি ধীরে ধীরে সব অস্বস্তি কেটে গেল নাহারের। রাফিদ, তুই হঠাৎ বিদেশে ছিলি না? আজকেই ফিরেছি। ভাবলাম প্রথম রিজেক্ট হয়েছি, যার থেকে তার সাথে একটু দেখা করে আসি। ভাবা যায় যে রাফিদ চৌধুরীর জন্য পাগল মেয়েরা, তাকে কোনো এক রমণী রিজেক্ট করেছে। গম্ভীর হলো নাহার। তো যার জন্য রিজেক্ট করেছিলি তাকে বিয়ে করে ফেলেছিস নিশ্চয়ই? চোখ ছোট ছোট করে তাকালো নাহার। রাফিদ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। বুঝলো কথাগুলো বলা ঠিক হয়নি। কিছুক্ষণ নীরবতা। সময় লাগলো দুজনের স্বাভাবিক হতে। স্বাভাবিক হওয়া মাত্রই সেই ভার্সিটির লাইফে যেন দুজনেই ফিরে গেল। উচ্চস্বরে হাসি মজা শুরু হলো। রেস্টুরেন্টে এতদিন নাহারকে যারা দেখেছে তারা অবাক হলো না, কারণ আগেও এদের এভাবে দেখতো। মাঝে কি যে হলো, 2 বন্ধু আলাদা হয়ে গেল। এখন আবার একসাথে দেখে খুশি হয়েছে তারা। কিছুক্ষণ আড্ডা দিয়ে টিউশনির উদ্দেশ্যে বেরিয়ে গেল নাহার। রাফিদ চোখ বুজে চেয়ারে হেলান দিল, ডুব দিল পুরনো স্মৃতিতে। ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড তারা। বন্ধুদের শুরু থেকে নাহারের প্রতি আলাদা অনুভূতি অনুভব করত রাফিদ। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এই নাহারকে ভালোবাসে।
সময় অপচয় করেনি সে, জানিয়েছিল নাহারকে, এমনকি প্রপোজও করেছিল। সেদিন নাহার তাকে প্রথমবার জানিয়েছিল নাহারের ভালোবাসার মানুষ আছে। বন্ধুদের জিদ ধরেছিল তাদের, নাহার স্বাভাবিকই ছিল। তবে রাফিদ নিজে যোগাযোগ বন্ধ করে নাহারের সাথে পাড়ি দেয় বিদেশে। আজ 2 বছর পরে ফিরেছে সে। ভেবেছিল তার উপর নাহারের রাগ থাকবে, কিন্তু না, মেয়েটা তার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছে। রাস্তায় হাঁটছে আর পুরনো কথা ভাবছিল নাহার। রাফিদের সামনে স্বাভাবিক থাকলেও এখন যেন কেমন কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। বার কয়েক আড়ালো রাফিদের বলা কথাটা। যার জন্য রিজেক্ট করেছিস তাকে বিয়ে করেছিস? তাকে আমি কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছি। নিজের কষ্টগুলোকে নিজের মধ্যেই সযত্নে রেখেছে সে। শরীফা বেগম স্বামী আঞ্জল সাহেব সহ থানায়। আঞ্জল সাহেবকে দেখে মনে হচ্ছে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ছেলেকে ছাড়ানোর। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আয়েশা বেগমকে। ভার্সিটির পথে যাচ্ছে আতিত। ভার্সিটির 60% ডোনার সে। ছেলেগুলো এসে তাকে ভার্সিটিতে হওয়া কোনো ঝামেলার কথা বলেছিল। তখন থেকে রেগে আগুন। নাকের উপর থেকে ব্যান্ডেজখানা একটানে খুলে ফেল। সেখানে হাত দিচ্ছে, আবার হাত নামাচ্ছে। এভাবে তাকে কেউ দেখলে কি ভাববে? অবশ্য ভাবার কি আছে, মাস্ক ছাড়া আবিত থাকে সে সব সময়। দেখে কোনো উপায় নেই কারোর। দাঙ্গা শুরু হয়েছে ভার্সিটিতে। বিরোধী দলের ছেলেপেলেরা শুরু করেছে। এত ছোট একটা বিষয়ে আড্ডিতে যাওয়ার কোনো মানেই হয় না, কিন্তু এবার সে নিজে যাচ্ছে। বেশ কয়েকবার এই ভার্সিটিতে দাঙ্গা হয়েছে। প্রতিবাদ দলের লোকেরাই সামলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আধা ঘন্টা লাগলো ভার্সিটিতে পৌঁছাতে। স্টুডেন্ট নেই বলেই চলে, হয়তো তারা দাঙ্গা হওয়ার কারণে সরে গেছে। 2 দলের ছেলেপেলেরা শুধু আছে। আরও একজনকে দেখলো আদিত, কিন্তু পাত্তা দিল না। লোকটা বোধহয় এতে রেগে গেল। প্রিন্সিপাল রুমে সহ লোকটি গেল। ইতিমধ্যে তাদের আগমনে মারপিট থেমে গেছে। বিরোধী দলের নেতা রাফিয়াত চৌধুরী আর আদিত সামনাসামনি বসল। একে অপরের উপর তীক্ষ্ণ নজর তাদের। প্রিন্সিপালকে বিরক্ত দেখাচ্ছে। প্রতিদিনে এসবে মারাত্মক বিরক্ত তিনি। এক পর্যায়ে সবকিছু ঠিক করা হলো। এবার আদিতের আগমনে যেন সবাই একটু বেশি ভয় পেয়েছে। হুমকি দেওয়া হলো, কোনো স্টুডেন্ট নেক্সট টাইম এসবে জড়ালে তাদের সরাসরি রাস্টিকেট করা হবে। গেটে গিয়ে আবারও মুখোমুখি হলো রাফিয়াত আর আদিত। একসময় বন্ধু ছিল তারা, এখন একে অপরের বিরোধী দলের 2 নেতা। একজন সফলতা পেয়ে শাসন করছে, আরেকজন হেরে ব্যথা পাওয়া বাঘের ন্যায় হিংস্র হয়ে আছে। না, কোনো কথা হলো না তাদের মধ্যে, কিন্তু চোখে চোখে ঠিকই একে অপরের উপর হিংস্রতা প্রকাশ করলো। রাফিয়াত স্থান ত্যাগ করলো দলের ছেলেগুলোর সাথে। আদিত গাড়িতে উঠতে যাবে, তার আগে নজর গেল দূরে দাঁড়ানো কোনো এক মেয়ের দিকে। থমকে দাঁড়ালো সে। মেয়েটার পরনে নীল ড্রেস, আদিতের প্রিয় রং, বেনি সামনে রাখা। হঠাৎই ভীত হয়ে উঠল আদ্রিতের চোখ। কি আশ্চর্য! ভয়হীন চোখে ভয়। সাধারণ কোনো কিছুর ভয় নয় তো কাউকে হারানোর ভয়। ঝাঁকুনি দিয়ে উঠল তার পুরো শরীর। সাথে থাকা আটজন নজরও পড়ল দূরে। তার মধ্যেও একই পত্রিকা দেখা গেল। অবশ্যই আসা 5 জোড়া নড়ছেই না, কিন্তু তবুও ছুটছে আদিত। পিছনে গার্ড আর আরজু। জুনায়েদ সাহেবের সাথে রাস্তায় দেখা হয় নাহারের। না, কাকতালীয় নয়, জুনায়েদ সাহেবের প্ল্যান ছিল। ভাবটা এমন ধরেছেন যেন কাকতালীয়ভাবে দেখা হলো। নাহার প্রথমে আশ্চর্য হলো, পরেই বুঝতে পারে মন্ত্রীর বাবা নিশ্চয়ই এই পথে এমনি এমনি আসবে না। শোনো মে, ব্যাস হয়ে গেল। চট করে মাথা গরম হয়ে গেল নাহারের। বাপ ছেলে মিলে কি পেয়েছেন? মেয়ে মেয়ে, আমার কি নাম নেই? জুনায়েদ সাহেব চোখ পিটপিট করলেন। নাহার কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে তাকে অগ্নি চোখে দেখছে। গরমে ঘেমে নেই একাকার অবস্থা নাহারের। জুনায়েদ সাহেব টিস্যু এগিয়ে দিলেন, কিন্তু নিল না নাহার। মুচকি হাসলেন জুনায়েদ সাহেব। মেয়েটাকে বেশ লেগেছে। ছেলেকে সাজতা করার জন্য হলো এই মেয়েকে বৌমা বানিয়ে নিয়ে যেতে হবে। নাহারের টিউশনি করাতে যেতে দেরি হচ্ছে। বারবার হাতে পড়া ঘড়ি দেখছে। চোখ মুখ শক্ত করে জুনায়েদ সাহেবকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে বড়লোক আঙ্কেল। জুনায়েদ সাহেব হাঁ করে তাকালেন। এটা কেমন সম্বন্ধ? বুঝতে পারলেন নাহারের তাড়া আছে। শোনো মা, তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাবই। এটা তোমার হবু শ্বশুরের চ্যালেঞ্জ।
নাকমুখ কুচকে ফেলল নাহার, বিড়বিড় করে শুধালো। পাগলের পরিবার। জোনাদ সাহেব চলে যাচ্ছিলেন, কিন্তু পিছন থেকে নাহারের আত্মচিৎকার শুনে থ মেরে দাঁড়িয়ে গেলেন। কোনো কিছু বুঝে ওঠার আগে মাটিতে ছিটকে পড়লেন। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন তিনি। নাহার একবার দেখল অ্যাসিড ছোড়া মানুষটার দিকে, বাইক নিয়ে ততক্ষণে পালিয়ে গেছে। জায়গাটা ঘিরে ফেলেছে আশেপাশের মানুষজন। নার হাতের এক পাশ সহ গলার কিছুটা অংশ। প্রথম আদ্রিতকে ভয় লাগছে তার। কিছুক্ষণ আগে ডাক্তারের সাথে তাল মিলিয়ে কতগুলো ধমক দিয়েছে তাকে। নার স্পষ্ট অনুভব করেছিল আদ্রিতের কষ্ট, কিন্তু পাত্তা দেয়নি। এখন কেমন বোধ করছো মা? জোনাদ সাহেবের স্নেহভরা কণ্ঠ। নার ছটপট উত্তর দিতে চাইল, কিন্তু পারল না। গলার ব্যথায় কুকিয়ে উঠল। ব্যস্ত হয়ে গেল আদ্রিত এবং জোনাদ সাহেব। আদ্রিত এক হাত নাহারের গালে রেখে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? ব্যথা করছে? ডাক্তার ডাকবো? নাহারের ফ্যালফ্যাল দৃষ্টি, অপ্রত্যাশিত যত্নে হতবাক নাহার। গলায় এবং হাতের যন্ত্রণা তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছে, কিন্তু আদ্রিতের হঠাৎ স্পর্শ এবং কণ্ঠের উদ্বিগ্নতা তার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আদ্রিতের উষ্ণ হাতের ছোঁয়ায় ব্যথার মাঝেও এক ধরনের শান্তি অনুভব করল নাহার। মনের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি যেন মনের অন্ধকার কোণে লুকিয়ে থাকা আবেগটাকে জাগিয়ে তুলছে। শব্দহীনভাবে সে তার মনের গভীরে কিছু অনুভব করছে, কিন্তু সেই অনুভূতির ভাষা তার কাছে অধরাই থেকে যাচ্ছে। নাহারের জবাব না পেয়ে আরও অস্থির হয়ে উঠেছে আদ্রিত। ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতে নাহার টেনে ধরে তার হাত, বোঝায় সে কথা বলতে পারছে না। শান্ত হয় আদ্রিত, বুঝতে পারে নাহারের অবস্থা। নাহার হাত সরিয়ে নেয়, মুচকি হাসে আদ্রিত। নাহারের হঠাৎ ছোঁয়ে আদ্রিতের মন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। নাহার হাত ধরে তাকে থামানোর জন্য। এই আশঙ্কিক মুহূর্তে আদ্রিতের মনের গভীরে এক ধরনের অদ্ভুত মাধুর্য এবং শান্তি বয়ে যায়। তার অস্থিরতা মুহূর্তে কেটে যায়, আর হৃদয়ের কোথাও একটা উষ্ণতার ঢেউ উঠে আসে, যা নাহারের স্পর্শের মাধ্যমে সরাসরি অনুভব করতে পারছে সে। জোনাদ সাহেব পেট থেকে নেমে পড়েন, তাকে বাধা দিতে চায় আদ্রিত, কিন্তু জোনাদ সাহেব মানেন না। নাহারের সামনে এসে দাঁড়ান, হাত রাখেন নাহারের মাথায়। এই মুহূর্তে নাহার একদম শান্ত বাচ্চার মতো হয়ে আছে। আজ হঠাৎ তার জীবনে বাবার অপূর্ণতা অনুভব করছে। এই মেয়ে, মুখটা এরকম বাংলার পাঁচ করে আছো কেন? মুখ বাঁকিয়ে বলেন জোনাদ সাহেব। ঘোর কেটে গেল নাহারের, মুখ বাঁকালো সে। কি ভেবেছিল আর কি হলো? জোনাদ সাহেব আড়ালে মুচকি হাসলেন। নাহার বলতে চাইল হয়তো কিছু, কিন্তু ধমকে উঠলেন জোনাদ সাহেব। মুখটা কুচকে বলেন, এরকম অবস্থায় আমার সাথে ঝগড়া করতে চাইছো? চুপ, একদম চুপ। তাজ্জব বনে গেল নাহার, চোখ রাঙিয়ে তাকালো জোনাদ সাহেবের দিকে। জোনাদ সাহেব পাত্তা দিলেন না, বেশ ভাব নিয়ে বসলেন নাহারের সামনে। এদিকে নাহার তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। আদ্রিত নিজের হাসি নিয়ন্ত্রণই করতে পারছে না বাবা আর প্রেয়সীর কাণ্ড দেখে, কিন্তু এখানে হেসে ফেলে মোটেও চলবে না। পরে না দুজনই তার মাথার উপর নাচে। আদ্রিতের মনের মধ্যে প্রশ্নগুলো দলা পাকিয়ে আছে। বাইকে কে ছিল ওটা? দেখে তো মনে হয়নি তার বাবার ক্ষতি করতে এসেছিল। আদ্রিত ভালো করে মনে করে দেখে, জোনাদ সাহেব নাহারের সামনে ছিল। বুঝতে পারে নাহারের দিকেই অ্যাসিড ছোড়া হয়েছিল। চৌধুরী বাড়ি, আয়োজন হচ্ছে বাড়ির ছোট ছেলে দীর্ঘ কয়েক বছর পর দেশে ফেরার কারণে। মিসেস রুবানা বেগম ছেলে আসার খুশিতে তার পছন্দের সবকিছু রান্না করছেন। বাড়ির কেউই আজ বাইরে যায়নি, অপেক্ষা করছে চৌধুরী বাড়ির ছোট ছেলের জন্য। বাড়ির বাইরে গাড়ির হর্নের আওয়াজ কানে আসতেই রাফিয়াদ এবং রুবানা চৌধুরী ছুটে গেল সেদিকে। গাড়ি থেকে নামলো রাফিদ। রুবানা বেগম জড়িয়ে ধরলেন ছেলেকে। রাফিদ এত বছর পর মাকে পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল। কিছুক্ষণ চলো মা ছেলের কান্নার কাহিনী। রাফিয়াদের কাছে এসে তাকে জড়িয়ে ধরল রাফিদ। আদরের ভাইকে পেয়ে চোখ ছলছল করে উঠল রাফিয়াদের। নিজের জীবনের থেকেও এই ভাইকে সে ভালোবাসে। অবশেষে মনে পড়লো আমাদের কথা। কাপা কাপা রাফিয়াদের গলা শুনে হেসে ফেল রাফিদ। ভাই এবং মাকে নিয়ে বাড়িতে ঢুকলো। চাচা মামারা সবাই এসেছে। মিস্টার মিজান চৌধুরী সোফায় বসে আছেন। তার মধ্যে এসবের কোনো প্রভাব নেই। জোরপূর্বক হেসে বাবার সাথে কথা বলল রাফিদ। অল্পতেই সীমাবদ্ধ থাকলো। সকলের সাথে কথা বলে ঘরে গেল। আগে থেকে তার ঘর পরিষ্কার করে রেখেছেন রুবানা বেগম। রাফিদ যাওয়ার পর চোখ মুখ রাগে লাল হয়ে গেল রাফিয়াদের। মিজান সাহেবের দিকে রক্ত লাল চোখে তাকালো।
মুখ ফিরিয়ে নিলেন তিনি। রুবানা বেগম সামলে নিলেন রাফিয়াতকে। ভাইয়ের কথা ভেবে শান্ত হয়ে গেল সে। চাইছে না আজ কি কোনো ঝামেলা হোক। রাত যত গভীর হচ্ছে নাহারের মন ততই অস্থির হয়ে উঠছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মন্ত্রীর মুখ। নিজের মতে আছে অন্য এক নাহারকে খুঁজে পাচ্ছে। মাথা থেকে যতবার ছেড়ে ফেলতে চাচ্ছে ভাবনাগুলো ততবারই যেন আরো বেশি করে চলে আসছে। আর্য তাকে বাড়িতে দিয়ে গেছে। আদিত নিয়ে আসতে চেয়েছিল কিন্তু অমত করেছে নাহার। ফলস্বরূপ রেগে আগুন হয়ে জুনায়েদ সাহেবকে নিয়ে চলে গিয়েছিল আদিত। বাড়িতে এসে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাহারকে। কোনোভাবে সামলে নিয়েছে। আসল ঘটনা বলেনি। বৃদ্ধ দাদা দাদি চিন্তা করবে বিধায়। এসবের মাঝে হঠাৎ মনে হলো সে বাইকে থাকা ছেলে দুজনের কথা। পিছনে যে বসেছিল সেই অ্যাসিড ছুঁড়েছিল তার দিকে। হেলমেট পরে থাকায় নাহার চিনতে পারেননি। অবশ্য চেনা চেনা মনে হচ্ছে তার। বাইকে ছেলেটার কথা ভাবলেই কোনো একজনের মুখ মনে হচ্ছে। নাহার বিছানায় শুয়ে আছে। চোখের পাতা বারবার ভারী হয়ে আসছে কিন্তু ঘুম আসছে না। মাথার মধ্যে যেন ঝড় বইছে। মন্ত্রীর মুখ বারবার সামনে ভেসে উঠছে। সঙ্গে সেই বাইক চালকের দৃশ্য। ছেলেটার চেহারা স্পষ্ট দেখা যায়নি কিন্তু পিছনের ছেলেটা যেটা অ্যাসিড ছুঁড়ে মারলো তার আচরণে কিছু একটা পরিচিত লাগছে। নাহার যতই ভাবছে ততই তার সন্দেহ আরো গভীর হচ্ছে। মাথা থেকে কিছুতেই দূর করতে পারছে না সে এই চিন্তাগুলো। নাহারও ততক্ষণে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। এতদিন নিজের মনকে বুঝিয়েছে, সবকিছু মেনে নিয়েছে, কিন্তু আজ সে আর থেমে থাকতে চায় না। তার মনও বিজয়ী হয়ে উঠেছে। নাহার জানে এই আক্রমণের পেছনে কেউ আছে, আর সে কেউ একজন তাকে ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু নাহার এখন ভয় পেতে চায় না। সে প্রতিরোধ করবে, যে করেই হোক সত্যিটা বের করবে। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসে। ফোনটা হাতে নেই। কারোর কাছে সাহায্য চাইতে ইচ্ছে করে কিন্তু সাথে সাথে থেমে যায়। মন বলছে এই যুদ্ধে তাকে একা লড়তে হবে। তার সামনে যেন অনেকগুলো পথ খুলে যাচ্ছে কিন্তু কোনটা বেছে নেবে তা ঠিক করতে পারছে না। তার জীবনে যেন নতুন এক অন্ধকার অধ্যায় শুরু হচ্ছে। নাহার এবার দৃঢ় মনোবল নিয়ে নিজেকে শক্ত করে নিল। নাহার দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলেও তার মনের অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। অজানা চিন্তা আর ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। তড়িঘড়ি করে উঠে বসে নাহার। চোখ দুটো ছুটে যায় জানালার দিকে। মনের ভুল কি, নাকি সত্যি কেউ তাকে নজরে রাখছে? জানালার বাইরে কিছুই নেই, শুধু রাতের অন্ধকার আর কিছু গাছের নড়াচড়া। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। নার ফোনটা হাতে নিল। অপরিচিত নম্বর। কল ধরতে একটু দ্বিধা করল সে, কিন্তু কৌতূহল তাকে বাধ্য করলো। হ্যালো, উত্তর দিল নাহার, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু নিঃশ্বাসের শব্দ। নাহার আবার বলল, হ্যালো, কে কথা বলছেন? কিছুক্ষণ চুপ থাকার পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন বলল, তুই কি ভেবেছিলি এত সহজে মুক্তি পাবি? যা ঘটেছে তা কেবল শুরু। আরও কিছু অপেক্ষা করছে তোর জন্য, সাবধান থাক। নাহারের রক্ত হিম হয়ে গেল। ফোনটা বন্ধ করে সে অস্থিরভাবে রুমের ভেতর হাঁটতে লাগলো। অতি পরিচিত কণ্ঠ, কিন্তু মনে করতে পারছে না কেন সে। অন্যদিকে আদিত নিজের ঘরেও বসে শান্তি পাচ্ছে না। নাহারকে হাসপাতালে রেখে আসার পর থেকে সে আরো অস্থির হয়ে উঠেছে। নাহারের চোখে ভয় দেখার পর থেকেই তার হৃদয়ের ভেতর এক ধরনের শঙ্কা ভর করেছে। বাইকের ছেলেটার মুখ না দেখতে পারলেও আদিত বুঝেছে এই আক্রমণ কোনো সাধারণ ব্যাপার নয়। পাশের ঘর থেকে গুনগুন কান্নার শব্দ আসছে। এক পা দুপা করে সেদিকে এগিয়ে গেল আদিত। জেমা বেগমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজা খুলে ভেতরে নিঃশব্দে প্রবেশ করলো। জেমা বেগম বিছানার মাঝখানে হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে। আদিত গিয়ে বসলো তার পাশে, কিন্তু কোনো পরিবর্তন হলো না। জেমা বেগমের ক্ষণে ক্ষণে কান্নার আওয়াজ বেড়ে চলেছে। আদিত চোখ বন্ধ করে বিছানার কোণায় হেলান দিল। মা সমতুল্য ফুফুর এমন করুণ অবস্থা তাকে ভিতর ভিতর ভেঙে দিচ্ছে। আদিত ধীরে ধীরে ফুপুর দিকে তাকালো। তার মনের মধ্যে এক ধরনের অসহায়ত্ব অনুভব করছে। জেমা বেগমের কান্নার শব্দ যেন ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ পর আদিত আস্তে করে জেমা বেগমের কাঁধে হাত রাখলো। আমি খুঁজে এনে দিব ফুপিমা। তার কণ্ঠস্বর নরম, কিন্তু জেমা বেগম কিছুই শোনেনি বলে মনে হলো। একসময় হাল ছেড়ে দিল আদিত। সারা রাত এই কান্না শুনতে হবে, কিছু করেনি তার। সব রকম চেষ্টাই তো করলো। পরের দিন সকালে নাহার তার দাদিকে বলে বেরিয়ে পড়ে। হাসপাতালে যাওয়ার অজুহাত দেয়, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন।
পার্টি অফিসে পৌঁছে নাহার ভেতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে সে অবাক হয়ে দেখে পরিবেশ বেশ শান্ত, কিন্তু মন্ত্রীর অফিসের দরজার সামনে পৌঁছাতেই নাহার দেখে ভিতরে জোরে জোরে কথা বলছে কেউ। দরজায় কান লাগিয়ে শুনতে চায়, কিন্তু শব্দগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর দরজা খোলার শব্দ শুনে নাহার দ্রুত সরে দাঁড়ায়। ভেতর থেকে একজন গম্ভীর মুখে বেরিয়ে আসে। লোকটাকে দেখে তার মনে হলো সে চেনে। নাহার আর ধৈর্য রাখতে পারল না, কিছু একটা করতে হবে। নাহার লোকটাকে দেখে ঠিক মনে করতে পারল না, কিন্তু সে বুঝলো যে কিছু একটা লুকিয়ে আছে। মন্ত্রীর সাথে নিল, তার শ্বাস ভারী হয়ে আসছে। আপনার ভালোবাসা নিয়ে আমার ভয় হয় আদৃত, আমি আর হারাতে চাই না। নাহারের গলায় কষ্ট আর অসহায়ত্বের সাপ স্পষ্ট। আদিত অবধি পৌঁছালো না কথাগুলো। নাহার এবার চুপ করে রইল। তার মনে দুর্বলতা আর সন্দেহগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণভাবে ভরসা করতে পারছে না। দুপক্ষের নীরবতা। আদিত উল্টো দিকে ঘুরে দাঁড়ালো, কাছের জানালার কাছে গিয়ে সিগারেট ধরালো। গভীর রাতে সে নাহারের নাম্বার থেকে মেসেজ পেয়েছিল। আমার থেকে দূরে থাকুন মিস্টার মাহমুদ। আপনাদের ঘৃণিত মুখ আমার সামনে উন্মুক্ত। অন্যদের সামনে মুখোশ পরে থাকবেন, কিন্তু আমার সামনে নয়। আমি ঘৃণা করি আপনাদের মতো মানুষদের। আশ্চর্য, আদিতের নজরে পরপর আরেকটা মেসেজ পড়ে। মুহূর্তের ভিতর থেকে নাড়িয়ে দেয় তাকে। শেষমেশ এত কুৎসিত একটা প্ল্যান করলেন মিস্টার মাহমুদ? দলের ছেলেপেলেদের দিয়ে অ্যাসিড? ফোন পড়েছে আদিতের হাত থেকে। অবিশ্বাস চাহনিতে ফোনের দিকে তাকিয়ে থাকে সে। নাহারের কাশির শব্দে বর্তমানে ফিরে আদিত। সিগারেটটা ফেলে ঘুরে দেয় নাহারের দিকে। আজও নাহারের পরনে তার পছন্দের রঙের জামা, কিন্তু মুগ্ধ করতে পারছে না আদিতকে। নাহার কিছুক্ষণ চেয়ে থাকে, অতঃপর গভীর চিন্তা মাথায় নিয়ে বের হয়ে যায়। চেয়ারে বসে পড়ে আদিত। নিজেকে আজ নিজের কাছেই অদ্ভুত লাগছে। প্রিয় মানুষটা থেকে এরকম সন্দেহ তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। নাহার বেরিয়ে যাওয়ার পর আদিত কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল। তার মনের মধ্যে যেন এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে সম্পর্ক এমন জটিল পর্যায়ে পৌঁছালো। যে কোনো বিশ্বাস নেই, শুধু সন্দেহ। না, কোনো সম্পর্কই তো নেই সেখানে সন্দেহ কি স্বাভাবিক নয়? আদিতের চোখে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। সে বুঝতে পারছে নারের সন্দেহ দূর করা সহজ হবে না। একই সাথে প্রশ্ন এলো, সে রাজনীতির সাথে সম্পর্কিত জন্য কি তাকে সন্দেহ করছে? কেন রাজনীতিবিদদের ঘৃণা করে? নাহারও ততক্ষণে তার নিজের জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাইরে এসে সে গভীর শ্বাস নিল, যেন মনকে কিছুটা হালকা করার চেষ্টা করছে, কিন্তু মনের ভেতরের চিন্তাগুলো তাকে তাড়া করছে। আবাসে অপরিচিত ফোন নম্বর থেকে একটা মেসেজ এলো। মৃত্যু অতি সংকটে। রাগের মাত্রা আকাশচুম্বী হলো নাহারের। সে ফোন হাতে নিয়ে একটা নম্বরে কল দিল। রাফিদ, তোর সাহায্য দরকার। অনেক কিছু জানার আছে, আর সময় নেই, দেখা করতে হবে। কেটে গেল রাফিয়াদের ঘুম ঘুম ভাব। ঝটপট বিছানায় উঠে বসলো। ফোনের দিকে আরেকবার তাকালো। আজ কত বছর পর আরেকবার সেই নম্বর থেকে কল এসেছে। রাফিদের সাথে ফোনে কথা বলার পর নাহার একটু স্বস্তি পেল, কিন্তু তার ভেতরে অস্থিরতা কমল না। সে জানে রাফিদি হয়তো তাকে সাহায্য করতে পারবে, কারণ রাফিদ সবসময় তার পাশে ছিল। একটু সময় নিয়ে নাহার রাস্তায় বেরিয়ে পড়ে। চারপাশে আলো আধারে মিশে থাকা শহরের পথে সে দূরত্ব পেয়ে হেঁটে যাচ্ছে। তার মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপের সাথে সাথে সে আরো কাছে চলে আসছে সে সত্যে, যা এতদিন তার কাছে ধোয়াটে ছিল। রাফিদের সাথে দেখা হওয়ার জায়গায় পৌঁছে নাহার দেখে রাফিদ আগেই সে দাঁড়িয়ে আছে। রাফিদ তাকে দেখে এগিয়ে আসে। অগোছালো রাফিদ, বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে চলে এসেছে। নাহারের গলায় স্কার্ফ বাঁধা, ফলস্বরূপ ব্যান্ডেজ দেখার কোনো উপায় নেই। কথা বলতে কষ্ট হলেও সে প্রকাশ করেনি। কি হয়েছে নাহার, এভাবে কেন ডেকে পাঠালি? নাহার গভীর শ্বাস নিয়ে রাফিদের দিকে তাকায়। রাফিদ, আমার জীবনে যা ঘটেছে তুই তো জানিস। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, আর আমার মনে হচ্ছে কোনো এক অজানা শত্রু আমার পেছনে লেগেছে, কিন্তু আমি জানি না কে সে। রাফিদ কিছুক্ষণ নীরব থাকে, তারপর নাহারের কাঁধে হাত রাখে। নাহার, তুই জানিস তুই দুর্বল না, তাহলে নিজেকে কেন দুর্বল প্রকাশ করছিস? নাহার একটু চুপ থেকে বলল, ঝামেলাগুলো আরো জটিল রূপ নিচ্ছে, ঘিরে রেখেছে আমাকে চারপাশ থেকে। রাফিদ মাথা নাড়িয়ে বলল, আমি সবসময় তোর পাশে আছি। কিছুটা সময় কাটালো নাহার রাফিদের সাথে। নিজেকে হালকা লাগছে। নাহার রাফিদের সাথে দেখা করে বাড়ি
ফিরতে গিয়ে অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ল। চারপাশের অন্ধকার যেন তাকে গ্রাস করতে চাইছে। আদিতের উপর সন্দেহ করা ভুল মনে হচ্ছে তার। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগছে। নাহারের চলে যাওয়ার পর রাফিদ সেখানেই বসে থাকলো। অজানা ভয়ে সেও আতঙ্কিত। দূরে দাঁড়ানো রাফিয়াদ। সকাল সকাল ভাইকে এত তাড়াহুড়ো করে বের হতে দেখে পিছু নিয়েছে সে। ভেবে নিল এই মেয়ে তার ভাইয়ের প্রেমিকা। মুচকি এসে সে বাড়ির দিকে রওনা দিল। ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে দেওয়ার ভাবনাটাও মনে এসে গেছে তার। বাসায় ফেরার পর দরজার সামনে এসে থমকে দাঁড়ালো নাহার। দরজার সামনে খোলা, আর ভেতর থেকে অস্বাভাবিক একটা নীরবতা আসছে। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘরের বাতি জ্বলছে, কিন্তু কেউ নেই। সবকিছু স্বাভাবিক মনে হলো, ভেতর কিছু একটা অস্বাভাবিক ঠেকছে তার। তার মনে পড়লো দাদি তো বাড়িতে থাকার কথা ছিল। দাদি কোথায় গেলেন? তড়িঘড়ি করে ঘরের সব দরজা জানালা পরীক্ষা করলো নাহার। কিছুই অস্বাভাবিক নয়, কিন্তু হঠাৎ একটা কাগজের টুকরো তার চোখে পড়লো। টেবিলের উপর রাখা। তাড়াতাড়ি কাগজটা তুলে নিল সে। তাতে লেখা ছিল, ফিরেছি আমি। নাহারের মাথায় যেন বাজ পড়ল। সে জানে এই নোট কোনো সাধারণ হুমকি নয়। এবার তাকে আসলেই ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হতে হবে। কিন্তু কি করবে সে? হেলেনা বেগমকে বারবার ফোন করছে নাহার, কিন্তু কল ধরছেন না। এক পর্যায়ে মনে পড়ল নিশ্চয়ই সিনুকে নিয়ে স্কুলে গিয়েছে। নাহার এবার নিজের ভেতরটা শক্ত করে ফেল। গভীর রাতের অন্ধকারে চারপাশ শান্ত শূন্যতা। আকাশে মৃদু চাঁদের আলো, যা অন্ধকারকে রহস্যময়ী করে তুলেছে। দূর থেকে পাখির ডাক ভেসে আসছে, যেন রাতে নতুন জীবন আনছে। পুরনো গাছের ছায়া পাতায় ফিসফিসে গল্প বলে। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর রাস্তাগুলি জনশূন্য হয়ে পড়েছে। গভীর রাতের নিস্তব্ধতা, এ যেন এক অন্তহীন যাত্রা, যেখানে চিন্তায় ডুবে থাকা মনে হচ্ছে আর অন্ধকারে অপেক্ষা করছে অজানা কিছু। নাহার ফোন হাতে নিয়ে বারবার টাইপ করছে, মেসেজ আবার ডিলিট করছে। অবশেষে আদ্রিতার নাম্বারে মেসেজটা দিয়েই দিল। ফোন বন্ধ করে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। বারান্দার আকাশপানে চেয়ে আছে আদ্রিত। চোখে একরাশ শূন্যতা, অশান্ত মন। হাতের মুঠে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। সম্পূর্ণরূপে ইগনোর করলো আদ্রিত। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর কি মনে করে ফোন চেক করলো। মুহূর্তে শান্ত হয়ে এলো অশান্ত মন। হাসি ফুটল মুখে। প্রিয়সীর নম্বর থেকে গুটি কয়েক অক্ষরে মেসেজ এসেছে, সরি মিস্টার মাহমুদ। এইটুকু যেন শান্ত করলো আদ্রিতকে। মাঝে কয়েকটা দিন পেরিয়েছে, সকলে নিজ জীবনের স্বাভাবিক। নারের ক্ষতগুলো শুকিয়ে গেছে, কিন্তু বিচ্ছিরি রকমের দাগ হয়ে গেছে। ফলস্বরূপ সবসময় গলায় স্কাপ থাকে। অজানা আতঙ্কে মন সবসময় অস্থির হয়ে থাকে। নিজেকে চিনতে অসুবিধা হয় নাহারের। সে তো এমন নয়। দূরে কোথাও চাকরির খোঁজ করছে। শহর ছেড়ে চলে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে সে। তবে সমস্ত কিছু নিজের মাঝে রেখেছে। বাড়িতে কেউ জানে না তার মনোভাব। এই কয়েকদিনে আদিতের অনুপস্থিতি তাকে বেশভাবে নাড়িয়ে তুলেছে। সেদিনের পর আর আদিতকে দেখতে পায়নি। প্রথম প্রথম খুশি হলো, এখন কেমন যেন খারাপ লাগা কাজ করে। ভাবতে চায় না সে টিউশনির উদ্দেশ্যে বেরোবে। স্নুকে তৈরি করে নিয়েছে। গলি পার হতেই চেনা কেউ নজরে এলো তার। রাস্তার ওপাশে জুনায়েদ সাহেব। সেদিনের পর আর দেখা হয়নি ওনার সাথে। খোঁজ নিয়েছিল নাহার। সুস্থ আছে শুনে আর মাথা ঘামেনি। নাহার যেন তাকে দেখলো না। সিনুকে নিয়ে চলে গেল। মুখ বাংলার পাঁচ হয়ে গেল জুনায়েদ সাহেবের। চোখ ছোট ছোট করে তিনি পিছু নিলেন নাহারদের। বাড়ি থেকে স্কুলে দূরত্ব 20 মিনিট। কোনোদিন পায়ে হেঁটে যায়, আর কোনোদিন অতিরিক্ত তাড়া থাকলেই রিক্সা। সিনুকে স্কুলের ভিতর ঢুকিয়ে দিয়ে নাহার এগোতে যাবে, তখনই নজর এলো জুনায়েদ সাহেব দাঁড়িয়ে কার সাথে তর্ক করছেন। চোখ বড় বড় হয়ে গেল নাহারের। তার মানে তার পিছু করছিল। জুনায়েদ সাহেবের দিকে এগিয়ে গেল সে। এক লোকের সাথে তর্ক করছেন তিনি। সামনের লোকটিও কম কিসে। দুজনই এমনভাবে ঝগড়া করছে যেন পাড়ার দুই প্রতিবেশী মহিলার ঝগড়া লেগেছে। মানুষ জমা হতে শুরু করেছে। নাহার খানিক দাঁড়িয়ে শুনল। আমি বললাম আপনাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়নি। মিথ্যা কেন বলছেন মশাই? আপনি ইচ্ছাকৃত ধাক্কা দিলেন, না হলে হঠাৎ করে আমার সামনে এসে আপনার দিকে কেন পরিবর্তন হলো? লোকটা এতক্ষণ গলাবাজি করলো, এবার জুনায়েদ সাহেবের কথায় হকচকিয়ে গেল। নিজেকে বাঁচাতে আরো জোরে গলাবাজি করলো। নাহার দেখলো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মানুষজন জায়গাটা ভর্তি হয়ে গেছে। এক পর্যায়ে লোকটি জুনায়েদ সাহেবের দিকে তেড়ে আসলেন। নাহার গিয়ে তার সামনে দাঁড়ালো। মুখে মুচকি হাসি তার। লোকটি ভরকে গেল। জুনায়েদ সাহেব খুশি হলেন। আঙ্কেল দেখুন তো আপনার পকেটে ওয়ালেট আছে কিনা। হাসতে হাসতে জুনায়েদ সাহেবকে বলল নাহার।
জুনাদ সাহেব নাহারের কথা মানে ভালোভাবে ঠাড় করতে না পারলেও পকেটে ঢুকালেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি। নেই ওয়ালেট তার। নাহারের দিকে তাকাতেই আরো জোরে হেসে ফেলল নাহার। ইশারা করলো লোকটি পকেটের দিকে। কয়েক সেকেন্ড সময় লাগলো না জুনাদ সাহেবের বুঝতে লোকটি পকেট মেরেছে তার। ইস, হবু বৌমার সামনে এরকম পরিস্থিতি। দাঁতে দাঁত চেপে লোকটি পকেট থেকে ওয়ালেটটা নিয়ে নিল নাহার। আশেপাশের মানুষজনের হাতে লোকটিকে ছেড়ে দিল। জুনাদ সাহেবের হাতে ওয়ালেটটি ধরিয়ে দিয়ে বলল, নিজের জিনিসের খেয়াল রাখতে শিখুন। হাঁটা ধরল সে, পিছে পিছে জুনাদ সাহেবও। কিছু দূর যাওয়ার পর বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল নাহার। গরমে ঘেমে নেই একাকার। কি যেন ভেবে সেই রেস্টুরেন্টটাই ঢুকলো নাহার। বসলো জুনাদ সাহেব হাসি মুখের সামনে বসলেন। তিনি যেন বুঝতে পেরেছেন নাহার তার জন্যই রেস্টুরেন্টে ঢুকেছে। ব্যাগ থেকে টিস্যু বের করে জুনাদ সাহেবের দিকে এগিয়ে দিল। জুনাদ সাহেব নাহারের দেওয়া টিস্যু নিয়ে কণ্ঠে বলল, তুমি কি আমাকে বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? নাহার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভেতরের সমস্ত অনুভূতি মুছে গেল, কিন্তু তার চোয়াল শক্ত ছিল। চোখে মুখে অবিশ্বাস আর অবজ্ঞার ছাপ। আজিত একটু বিরক্ত হলেও নিজেকে সংযত রেখে বলল, একটা সুযোগ কি দেওয়া যায় না? কণ্ঠে আকুলতা। নাহার ধীরে ধীরে বলল, আমার বিশ্বাস ভাঙার জন্য? আজিত গাড়ি চালানোই মন দিল। নাহারের কথাগুলো ভিতরে ক্ষত বিক্ষত করছে তাকে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাহার হঠাৎ জিজ্ঞেস করলো, একটা নির্জন জায়গায় যেখানে একটু শান্তির দেখা মিলবে। গাড়ি এবার শহরের বাইরের একটা নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে চলো। চারপাশে ধীরে ধীরে সবুজের রাজ্য। দূর থেকে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। নাহার চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকলো। তার ভেতরে অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ পর আজিত গাড়ি থামালো একটা ছোট্ট লেকের পাশে। জায়গাটা খুবই নির্জন, শান্ত। পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নাহার ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। এক পাশে পানি, আরেক পাশে ঘন গাছের সারি। শহরের কোলাহল থেকে অনেক দূরে এভাবে নিজেকে পেয়ে তার মনে কেমন যেন শান্তি এলো। আদিত গাড়ির দরজা বন্ধ করে নাহারের পাশে এসে দাঁড়ালো। নাহার কিছুক্ষণ স্থির বসে চারপাশের পরিবেশের নীরবতা অনুভব করলো। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দ করছে, আর লেকের পানি শান্তভাবে চিকচিক করছে। তার মনে হচ্ছে সমস্ত ক্লান্তি এক নিমিষে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিছু বলার আগে আদিত ধীর পায়ে একটু সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় প্রশান্তির ছাপ। এখানে কেন আনলেন আমাকে? নাহার একটু বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, তোমার মনে আছে এই লেকের কথা? নাহার বলল না কিছু। এখন তারা শহরের বাইরে। চোখ বন্ধ করলো আদিত। ভার্সিটি পড়ুয়া একটা মেয়ে ব্যাগ ঘাড়ে এক হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে স্নিগ্ধতা, সদ্য ফোটা কোনো ফুল। মেয়েটির ভার্সিটির শেষ দিন ছিল। এখানে ঠিক এই সময় তাকে নিজের মনের কথা জানিয়েছিল মেয়েটি, কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে। সে রিজেক্ট করেছিল মেয়েটিকে, আর সে মেয়ের পিছনেই পাগলের মতো ঘুরছে। কি অদ্ভুত! মেয়েটি জানতে পারেনি রিজেক্ট করার কারণ। এক মনে আকাশমান অভিমান নিয়ে তাকে ফিরিয়ে দিচ্ছে প্রতি পদে পদে একইভাবে। আপনি সব কিছু ঠিক করতে পারবেন, ফিরে দিতে পারবেন পুরনো আমিকে? নাহারের প্রশ্নে থমকালো আদিত। আদিতের কণ্ঠে তীরতা। নাহার চুপ করে রইল। সে জানতো না আদিতের এই কথাগুলো তাকে কেন স্বস্তি এনে দিচ্ছে, কিন্তু তার ভেতরে সে পুরনো ভয়, অবিশ্বাস আবার মাথা চাড়া দিচ্ছে। আমি জানি না মিস্টার মাহমুদ। নাহার অবশেষে ধীরে ধীরে বলল, আমি সত্যিই জানি না। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সময় লাগবে আমি অপেক্ষা করতে রাজি আছি। আদিত চোখ সরিয়ে লেকের দিকে তাকিয়ে বলল, তুমি যদি পালাতে চাও আমি বাধা দেব না, কিন্তু আমি চাই তুমি একটু স্থির হও। একটা সুযোগ দাও। নাহার এবার কোনো উত্তর দিল না, শুধু লেকের পানির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সে অনুভব করলো তার জীবনটাও যেন এই পানির মতো, মাঝে মাঝে শান্ত, মাঝে মাঝে ঢেউয়ে ভরা। তার মনের ভেতরে একটা লড়াই চলছিল। একদিকে সে আদিতের কথাগুলো গুরুত্ব দিতে চায়, অন্যদিকে সে আবারও বিশ্বাস করতে ভয় পাচ্ছে। এই দ্বিধা তাকে আরো ক্লান্ত করে তুলছে। আপনি কি ভেবেছেন ওই সব কিছুর পরে আমি আবারও আপনাকে আগের মতো ভালোবাসতে পারবো? নার হঠাৎ প্রশ্ন করলো, তার কণ্ঠে একটা কষ্টের ছোঁয়া। আজিত একটু নীরব হয়ে বলল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আমার ভুলগুলো তোমাকে অনেক আঘাত দিয়েছে। আমি সেই আঘাত মুছতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও মেয়ে। নাহার মৃদু হাসলো। সুযোগ?
আপনি কি জানেন আপনার ভুলগুলো আমার জীবনটা পাল্টে দিয়েছে? আমি আর সেই মানুষটা নেই যে আপনাকে ভালোবেসেছিল। আদ্রিত মাথা নিচু করলো। কথাগুলো তার ভেতরে গভীরভাবে বিঁধে গেছে। সে ধীরে ধীরে বলল, আমি জানি তুমি বদলে গেছো, আমি বুঝতে পারি সেই পুরনো বিশ্বাস আর নেই, কিন্তু আমি চাই তুমি অন্তত এটা জানো যে আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। চমকে আদ্রিতের দিকে ফিরল নাহার। আগেও ভালোবাসতো? তাহলে রিজেক্ট কেন করেছিল? প্রশ্ন করে ফেলল। আগেও ভালোবাসতেন? আদ্রিত আর কিছু বলল না। সে শুধু নাহারের পাশে এসে দাঁড়িয়ে রইল। তার চোখ লেকের পানি থেকে নিবদ্ধ। কেউ কিছু বলছে না, অথচ সব কথা যেন তাদের চোখে চোখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আদ্রিত অবাক হয়ে তার দিকে দেখল। না ধীরে ধীরে বলল, দিলাম সুযোগ। মুচকে এসে গাড়ির দিকে চলে গেল নাহার। সন্ধ্যা হয়ে এসেছে। নাহারের এই আশঙ্কিক কথা আদ্রিতের হৃদয়ে তোলপাড় শুরু হলো। বিস্মিত নাহার যে সোজাসুজি তাকে ভালোবাসার সুযোগ দিচ্ছে তা ভাবতে তার হৃদ স্পন্দন বেড়ে গেল। সন্ধ্যের নরম আলো, বাতাসে স্নিগ্ধতা, সবকিছু যেন তার অনুভূতিকে উজ্জীবিত করছিল। নাহারের দিকে তাকিয়ে সে অনুভব করলো তার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো এখন প্রকাশের অপেক্ষায়। আদ্রিত চিৎকার করে ডাকলো, প্রেয়সী। রাফিয়াত হাসি মুখে বাড়ির ভিতর ঢুকলো। এতদিন তার মাথায় প্রশ্ন ছিল মেয়েটাকে, ভাইয়ের এতদিনের গোপন প্রেমিকা। কখনোই তাকে কিছু বলল না। আজকে নাহারের সব ডিটেলস নিয়ে এসেছে। বাড়িতে ঢুকে প্রথমে সে মাকে খুঁজে বের করলো। মা, তোমাকে একটা কথা বলতে হবে। বলে রাফিয়াত মায়ের পাশে বসলো। রুবানা বেগম একটু অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, তুই এত উত্তেজিত কেন? রাফিয়াত হেসে বলল, ভাইয়ের জন্য ভালো একটা খবর আছে, তার জন্য একটা মেয়ে পছন্দ হয়ে গেছে। মা তৎক্ষণাৎ চিন্তিত হয়ে উঠলেন। কি বলছিস তুই? কে? কয়েকদিন আগে সকালে ভাইয়ের একটা মেয়ের সাথে দেখেছি, মনে হয়েছিল ভাইয়ের প্রেমিকা। খোঁজ খবর নিলাম। রুবানা বেগম ভুরুকুচকে রাফিয়াদের কথা শুনছিলেন, কিন্তু পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হচ্ছিল না। মেয়েটা কে? রাফিয়াত কাজ ঝাঁকিয়ে বলল, নাম নাহার, বাবা মা নেই, তাই ভাই আর দাদাদের কাছে বড় হয়েছে। রুবানা বেগম চিন্তিত মুখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। রাফিদ কিছু বলেছে? না মা, কিছু বলেনি, তবে তুমি একটু খোঁজ নাও। আমার মনে হয় মেয়েটার সাথে ভাইয়ের সম্পর্কটা আরো সিরিয়াস হতে পারে। রুবানা বেগম মাথা নাড়লেন। রাফিয়াত জানে কারণ, কোনো এক মেয়ের কারণেই বিদেশ পাড়ি দিয়েছিল তার ভাই। এখন সে চাই ভাইকে বিয়ে দিয়ে দেশে আটকে ফেলতে। অন্ধকার ঘরটি একেবারে নিস্তব্ধ। চারপাশে কেবল কিছু মোমবাতির আলো, যার রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। ঘরটির দেওয়ালগুলি কালো রঙে আবৃত। তার এক কোণে পুরনো বইয়ের স্তূপ পড়ে রয়েছে। ঘরের মাঝখানে একটি বড় টেবিলের সামনে বসে আছে একজন পুরুষ। তার চেহারা অন্ধকারের মধ্যে ডুবে, কিন্তু তার চোখ দুটি উজ্জ্বল। সে এক হাতে একটি ছবি ধরে আছে। ছবিটি একজন মেয়ের হাস্যময় মুখ, যেন জীবন ও সৌন্দর্যের সমাহার। তার চোখের চাউনি সেই ছবির গভীরে কিছু খুঁজছে, কিছু কষ্টকর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তুমি তো ভাবতেই পারোনি যে আমি তোমার পিছনে আছি। লোকটি নিচু স্বরে নিজেকে বলল, তোমার এই হাসি, তোমার এই মুখ, সব কিছুতেই তুমি প্রতারণা করেছো। তোমার মনে আছে? সে প্রশ্ন করলো ছবির দিকে তাকিয়ে। তুমি আমাকে রিজেক্ট করেছিলে। তুমি ভাবতে পারোনি যে আমি ফিরে আসব। এখন সময় এসেছে তোমাকে শাস্তি দেওয়ার। টেবিলের উপর ছবি রেখে উঠে দাঁড়ালো। তার গায়ে কালো কোট। আমি তোমার সবকিছু ছিনিয়ে নেব। তুমি জানো না আমি কি করতে পারি। মুখে হাসি ফুটে উঠল। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঘরটি নিস্তব্ধ ছিল। কেবল একটি শব্দ ভেসে আসছিল, মোমবাতির ফ্লেমের আগুনের ছটফট। এরপর সে টেবিলের উপর থেকে ছবিটি উঠিয়ে নিল। তুমি এবার পালাতে পারবে না। গভীর রাত। নাহার মনে মনে ভাবছে ঠিক কি করে ফেলো সে। ওই লোকটা তো একসময় তার সমস্ত আশা ভেঙে দিয়েছিল, এখন আবার তাকে কেন সুযোগ দিল সে। বিছানা থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে রইল নাহার। গভীর রাতের জ্যোৎস্না আলোয় চারপাশের দৃশ্য যেন একটু মায়াময় লাগছে, কিন্তু নাহারের মনের ভিতর চলতে থাকা দ্বিধা সেই মায়া দূর করে দিচ্ছে। হাতে থাকা ফোনটা বেজে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল, যেন জানতো। রিসিভ করলো নাহার। আদ্রিত মৃদু হেসে বলল, কি ভাবছো? আমাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত কি পাল্টে ফেলেছো? নাহার ভুরু কুচকে ফোনের দিকে তাকালো। আপনি মনে করেন আমি এত সহজে সিদ্ধান্ত পাল্টে ফেলবো? তুমি তো ঠিক এমনই, যে যখন তখন মনে করতে পারো তুমি ভুল করেছো। আদিত মজার ছলে বলল। নাহার একটু রাগের সাথে বলল,
আপনি কি বলতে চাইছেন? আমি কোনো ভুল করেছি? আরে না, আমি বলছি তুমি অনেক বেশি ভাবো। অত চিন্তা করো না। তুমি আমাকে সুযোগ দিয়েছো, তাই না? তাহলে দেখা যাক আমি কি করতে পারি। নাহার চোখ ছোট করে বলল, আমাকে নিয়ে বেশি কথা বলবেন না। ভুলে যাবেন না আমি আপনাকে মাত্র সুযোগ দিয়েছি যাচাই করতে। আদ্রিত মুচকি এসে বলল, ঠিক আছে মিস, যাচাই করতি, দেখি কতটা যাচাই করতে পারো। আপনি খুব স্মার্ট বনে গেছেন দেখি। নাহার ঠোঁট কামড়ে নিজের হাসি চাপানোর চেষ্টা করলো, কিন্তু চোখে মুচকি হাসি স্পষ্ট ফুটে উঠল। আদ্রিত কপালে হাত ঠেকিয়ে বলল, আমি সবসময় স্মার্ট ছিলাম, তোমার নজরেই আসিনি। আহা, অহংকার হচ্ছে। রুবানা বেগম অস্বস্তি কাটানোর চেষ্টা করলেন। নাহার, রাফিদ তোমাকে সম্মান করে। এখানে আসার আগে আমরা জানতামই না যে রাফিদের নিজের ভাইয়ের জন্য তোমাকে সিলেক্ট করেছে। তুমিও আমাদের আগে থেকেই চেনো, তাহলে সম্পর্কে না কেন? না, ঠোঁট কামড়ে বসে রইল। তার চোখ রাফিয়াতের দিকে গেল। সে নীরবে তাকিয়ে আছে, কোনো কিছু বলতে পারছে না। নাহার মনে মনে বিরক্ত হলো, রাফিদ কোনো কিছু বলছে না। আপনাদের ইচ্ছা থাকতেই পারে। নাহার ধীরে বলল, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে হলে আমি আরো ভাবতে চাই। এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। আর রাফিদের সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক, সেখানে অন্য কোনো সম্পর্ক করার মানেই হয় না। রাফিয়াত মুখ শক্ত করে বসে রইল, আর রুবানা বেগম একটু রাগ চাপিয়ে বললেন, তুমি যা বলছো ভেবে বলছো? নারীবার একটু গলাস্বর উঁচু করে বলল, না। রুবানা বেগমের মুখ কালো হয়ে গেল। রাফিয়াত এবার ধৈর্য হারিয়ে ফেলে বলল, তুমি কি একদমই রাজি নও নাহার? নার কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তাছাড়া আমার বিয়ে ঠিক হয়েছে। পরিবেশ শান্ত, গোমট হয়ে গেল। রাফিয়াত রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিরক্ত নাহার। রাফিয়াতকে আপাতমস্তক ভালো করে চেনা তার। হয়তোবা রাফিয়াত এখনো তাকে মনে করতে পারেনি। রুবানা বেগমের অহংকার যেন ধুলে মিশিয়ে দিল নাহার। রুবানা বেগমের তাই মনে হচ্ছে। এদিকে রাফিদ একদমই নীরব। এনাদের দেখে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার অপছন্দের তালিকায় এনাদের নামও আছে। ফলস্বরূপ নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছে। রাফিদের দিকে অগ্নি চোখে দেখল নাহার। মুখ কালো করে বেরিয়ে গেলেন তারা। নাহার সোফের গা এলিয়ে দিল। হেলেনা বেগম আশ্চর্য হয়ে গেছেন নাহারের শেষ কথা শুনে। বিয়ে ঠিক হয়েছে, তার মানে কি মন্ত্রীর বাড়ির বিয়ের প্রস্তাব একসেপ্ট করেছে নাহার? হেলেনা বেগম উৎফুল্ল হলেন। নাহারকে কিছু বলার আগে সে বেরিয়ে গেল। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে নাহার। কল্পনায় আদিত্যের হাসি মাখা মুখ, সেই হাসি তার চিন্তাগুলোকে দূর করছে। রিক্সায় উঠে বসে নাহার, মনটাকে শান্ত করার চেষ্টা করলো। সবকিছু ঠিকঠাক হবে, নিজেকে বলল। যখন গন্তব্যের কাছে পৌঁছালো তখন হৃদয়টা দ্রুত চলছে। মনে হচ্ছে আজকের দিনটায় সবকিছু পাল্টে দিতে পারে। নাহার যখন শিশু পার্কে পৌঁছালো তখন আদিত তার দিকে তাকিয়েছিল। সাদা পাঞ্জাবি পরা, মুখে সবসময়ের মতো মাস্ক বিদ্যমান। আদিত এগিয়ে এসে বলল, এটা সেই জায়গা যেখানে তোমাকে প্রথম দেখেছিলাম। সামনের রাস্তাটার দিকে ইশারা করে বলল। নাহার একেবারে মিষ্টি করে বলল, আচ্ছা। বাচ্চা নাহারকে দেখে ঘিরে ফেলো। নাহার ব্যাগ থেকে চকলেট বের করলো। তার সেগুলো নিয়ে খেলতে চলে গেল। বেঞ্চে দুজন পাশাপাশি বসলো। নীরবতা বিদ্যমান দুজনের মধ্যে। আমার অতীত জানার পরেও আমাকে এইভাবে মেনে নিতে পারবেন? এই কয়েক বছরে সবকিছু পাল্টে গেছে আমার জীবনে। আদিত কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি বিশ্বাস করি আমাদের অতীতই আমাদের শক্তি দেয়। সে কারণেই আমরা পারি আমাদের কষ্টগুলোকে পিছনে ফেলে নতুন করে শুরু করতে। তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, যেখানে তুমিটাই আমার। তাহলে আপনি আমার অতীত সম্পর্কে কিছু জানতে চান না? সে ধীরে জিজ্ঞাসা করলো। আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে এক একটা গল্প থাকে। তোমার গল্পে যত কষ্ট থাকুক তুমি সেটাকে সাহসিকতার সাথে পার করেছো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদিত তার চোখে চোখ রেখে বলল, আমি সত্যিই জানি না আমি কি পারবো। মাঝে মাঝে মনে হয় আমার অতীত আমাকে পেছনে টেনে ধরছে। আদিত মাথা নেড়ে বলল, যেদিন তুমি ভাববে তুমি পারবে সেদিন তুমি সত্যিই পারবে। এমন সময় হঠাৎ একটি শিশুর চিৎকারে তাদের দৃষ্টি ঘুরে গেল। ছোট একটি ছেলে তার মায়ের হাত ধরে দৌড়াচ্ছিল। আদিতের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। দেখো শিশুদের আনন্দ কত সহজ, আমাদের থেকে তারা অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, তারা সবসময় আনন্দের মধ্যে থাকে। নাহার বলল, তাদের মনে কোনো চাপ নেই, কেবল খেলা আর আনন্দ। সঠিক, আর তোমারও উচিত একটু হেসে নিতে। আদিত মজা ছলে বলল, এখন থেকেই শুরু করো। নাহার তার চোখ মিটমিট করে হাসলো।
আমার কি হাসির অভাব আছে? নিশ্চয়ই আছে। আজিত মুখে হাসি নিয়ে বলল। জুনায়েদ সাহেব খুশিতে গদগদ হয়ে গেছেন জুবায়ের সাহেবের কল পাওয়ার পর থেকে। নাহার রাজি হয়েছে শুনে তিনি যেন আকাশে উঠছেন। বেশ ভাবসাব নিয়ে নিচে নামলেন। ড্রয়িং রুমে আয়েশা বেগম তার পাশ ঘেঁষে বসলেন। বিরক্তিকর চাহনি আয়েশা বেগমের, মুখ বাঁকিয়ে বলেন, বুড়ো বয়সে যত সব আধিক্যতা। কি হয়েছে? জুনায়েদ সাহেবের খুশির জোয়ার তখনও থামেনি। নাহারের রাজি হওয়ার খবরটি তিনি জানালেন। আয়েশা বেগমের মুখেও হাসি দেখা গেল। জুনায়েদ সাহেব বলেন, আয়শা, তুমি জানো নাহার কত ভালো মেয়ে? আয়েশা বেগম অবাক হয়ে গেলেন। সাপে নেউলের সম্পর্ক জুনায়েদ সাহেবের সাথে নাহারের, অথচ তিনি এখন প্রশংসা করছেন। আয়েশা বেগম সন্দেহ মিশ্রিত গলায় বললেন, নাহার কত ভালো মেয়ে সেটা তো আমি জানি, কিন্তু তোমার চোখে তার এত প্রশংসার কারণ কি? জুনায়েদ সাহেব শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর বাঁকা হেসে বলেন, এবার তোমার ছেলেকে মজা বুঝাবো। আমি ওর বাপ, তবু আমাকে সব সময় দৌড়ের উপর রাখে। এবার দেখবো কে দৌড়ের উপর থাকে। বুক ফুলিয়েই তিনি বললেন। আয়েশা বেগম জোরে জোরে হেসে ফেলেন। চুপসে গেলেন জুনায়েদ সাহেব। আবারও ধপ করে সোফায় বসলেন। জুনায়েদ সাহেব একটু হাসলেন। কে বলেছে? ও যা উপরে প্রকাশ করে সেটা সত্যি নয়। আয়শা, তুমি তো জানো মেয়েরা কতটা জটিল। ওর ভেতরে অনুভূতি বুঝতে পারা খুবই কঠিন। নাহার হয়তো প্রকাশ্যে আমাকে পাত্তা দেয় না, কিন্তু মনে মনে কি ভাবছে তা কেউ জানে না। মেয়ের অভাব পূরণ করে দিয়েছে। আয়েশা বেগমের চোখ সন্দেহের আভা। তোমার এত আত্মবিশ্বাস কিভাবে? তুমি কি নিশ্চিত? অবশ্যই। আয়েশা বেগম এবার সত্যি বিস্মিত। আয়েশা বেগমের মুখে হাসি ফুটল। তাহলে এবার তুমি কি করছো? নাহারের সাথে যোগাযোগ বাড়াও, আলোচনা করো। নিশ্চয়ই, আগামীকাল আমি ওকে ফোন করব। কিছু না কিছু তো করতে হবে। জুনায়েদ সাহেবের মুখে আত্মবিশ্বাস ছিল। আয়েশা বেগম তখন আরো কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জুনায়েদ সাহেব বলেন, আচ্ছা, তুমি আমাকে একটু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে। আয়েশা বেগম উঠে রান্নাঘর দিকে গেলেন। জুনায়েদ সাহেব তখন মনোযোগ দিলেন তার ফোনে। জুবাইর সাহেবের ফোন নম্বর দেখতে দেখতে তিনি ভাবছিলেন এখনই ফোন করে বিয়ের ব্যাপারটা কনফার্ম হবে নাকি আগে ছেলের সাথে আলোচনা করবেন। রাগে গজগজ করছে রাফিয়াত। রুবানা বেগমের অবস্থাটাও একই রকম। রাফিদ সোফার উপর পা তুলে তাদের কাণ্ড দেখছে। আসার পর থেকে বারবার বুঝিয়েছে যে সে নাহারকে ভালোবাসে না, কিন্তু রাফিয়াত বুঝতে নারাজ। সে ভেবে নিয়েছে রাফিদের সাথে নাহারের বিয়ে দিবেই। এতে করে যদি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে মেরে ফেলতেও হয় সে প্রস্তুত। পেজে না, রাফিদ এদের নাটক না দেখে নিজের ঘরে গেল। সম্পূর্ণরূপে ইগনোর করলো। তার মনে হচ্ছে একটাই চিন্তা, নাহারকে কিভাবে বোঝাবে যে সে জেনে বুঝে যায়নি। যদি জানতো ভাই তাকে নিয়ে নাহারকেই দেখতে যাবে তাহলে হয়তো কোনোভাবেই যেত না। পার্কের নাহারদের পিছনে তুহিন, সে অগ্নি চোখে দেখছে তাদের। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। নাহারকে চিনলেও সাথে থাকা লোকটিকে চিনতে পারছে না, কারণ লোকটি তো নিজেকে হাইড করেছে মাস্ক ক্যাপ দ্বারা। নাহারকে পার্কের দিকে আসতে দেখে পিছু নিয়েছিল সে। ফোন বের করে পরপর কয়েকটা ছবি তুলে নেয়। তুহিন ছবি তোলার পর গভীর মনোযোগ তাদের দিকে তাকিয়ে রইল। নাহারের হাসি এবং আদ্রিতার সাথে খোশ মেজাজে কথোপকথন দেখে তার হৃদয়ে অসহ্য রাগ ঢেউ তুলতে লাগলো। এমন সময় নাহার আচমকা মুঠোফোনে একটি মেসেজ পেল। স্ক্রিনে রাফিদ লেখা দেখে সে কিছুটা দোটানায় পড়ল। এখন কি রাফিদকে উত্তর দেওয়া উচিত? ভাবতে ভাবতে তার মুখ একটু গম্ভীর এলো। আদ্রিতা লক্ষ্য করে পড়ল, কিছু সমস্যা আছে? না, কিছু না। আদিত মনে মনে বুঝতে পারল কিছু একটা হচ্ছে। সাহস জোগাতে পড়ল, তুমি যদি কিছু বলতে চাও আমি শুনতে প্রস্তুত। আর এক মুহূর্তের জন্য চুপ করলো। তারপর সকালে সবকিছু খুলে পড়ল, তবে এটা জানালো না কোন পরিবার থেকে প্রস্তাব এসেছে। আদিত মনোযোগ দিয়ে সবটা শুনলো। আপাতত মুখ চেপে আছে সে। হাসি চেপে রাখা দায় হয়ে পড়েছে। শেষমেশ হেসে ফেল। চোখ ছোট ছোট করে নাহার তাকালো আদিতের দিকে। বেঞ্চের দুই প্রান্তে দুজন বসেছে, মাঝে 3 হাত সমান দূরত্ব। না, কিছু নয়। এখানে হাসার কি হলো? আদিত অতি দূরত্বতার সাথে তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে ফেল। একদম নাহারের কাছে চলে এলো। হকচকিয়ে গেল নাহার। তুমি আমার প্রেয়সী। তোমার হাসি যেন সূর্যের আলো, আমার জীবনের অন্ধকারকে উজ্জ্বল করে। তোমার চোখের গভীরে আমি হারিয়ে যাই। মনে হয় যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে প্রবেশ করছি। তুমি আমার জীবনের একমাত্র গান। তোমার সঙ্গে আমার হৃদয়ের প্রতিটি সুর বাজে।
যখন তুমি পাশে থাকো তখন সময় যেন থমকে যায়, সব কিছু দোলা খায় তোমার প্রেমে। তোমার হাতের ছোঁয়ায় মনে হয় আমি সব দুঃখ ভুলে গেছি। আমি চাই তুমি আমার পাশে থাকো, যেন আমাদের ভালোবাসার গল্পটি কখনো শেষ না হয়। তোমার সাথে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রূপকথা, যেখানে আমরা দুজনই মূল চরিত্র। তুমি যখন কাছে আসো তখন সমস্ত পৃথিবী যেন ম্লান হয়ে যায়। আমি তোমার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডকে চিরকাল ধরে রাখতে চাই। তোমার প্রতিটি কথায় যে মিষ্টি সুর বাজে তা আমাকে আরও গভীরভাবে তোমার দিকে আকৃষ্ট করে। শরীফা বেগম যখন নাহারের পায়ের সামনে বসে আছে তখন নাহার প্রতিক্রিয়াহীন। শরীফা বেগমের কষ্টও তাকে একটু নিজের সিদ্ধান্ত থেকে নড়তে পায়নি। ক্ষিপ্ত জুবায়ের সাহেব মেয়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছেন। তুইনকে গ্রেপ্তার করা হয়েছে, জামিনের বাইরে ছিল সে। এর মধ্যে তার নামে অ্যাসিড নিক্ষেপের মামলা করা হয়েছে প্রমাণসহ, যার সবটাই নাহার নিজ হাতে করেছে। রাজি হলো, এমনকি আতিক নিজেও ভাবতে পারছে না। রাফিদের সাথে কথা হয়েছে নাহার। রাফি যে নিজ ইচ্ছায় আসেনি শুনে ক্ষমা করে দিয়েছে। আবারও ফ্রেন্ডলি হয়ে গিয়েছে তারা। বিয়ের 2 দিন আগে নাহারের মনের মধ্যে যেন একটা বিশাল ঝড় বইছে। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক চলছে, কিন্তু তার মনে কিছুতেই শান্তি আসছে না। বারবার তার অতীতের কিছু মুহূর্ত ফিরে আসছে। আজিতকে সত্যি সবকিছু বলবি কিনা এই দ্বিধা তাকে গ্রাস করেছে। বিয়ের আগের রাতে নাহার একা বসে আছে তার ঘরে, আয়নার সামনে নিজেকে দেখছে, কিন্তু কেন যেন নিজের প্রতিচ্ছবি থেকে নিজেকে আলাদা করতে পারছে না। মুঠোফোনে স্ক্রিনে ভেসে ওঠা অপরিচিত নাম্বার দেখে তার মনে হলো সুকি আদৌ তাকে ছুতে পারবে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। নাহার কিছুটা চমকে গেল। দরজা খুলেই দেখে তার দাদা জুবায়ের সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন, তোমার কি ভালো লাগছে না? নাহার কিছু না বলে চুপ করে থাকলো, কিন্তু তার চোখে অস্পষ্ট অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। দাদার চিন্তিত মুখ দেখে সে একসময় বলেই ফেল, দাদা যান, আমি মিস্টার মাহমুদকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমার অতীতটা আমাকে নষ্ট করে দিচ্ছে। জুবায়ের সাহেব একটু থেমে বললেন, আমি জানি তোমার ভেতরে অনেক কিছু চলছে, কিন্তু তুমি যা মনে করছো সেসব না ভেবে তোমার সামনে যা আসে সেটাকে গ্রহণ করো। আদিত্য অনেক ভালো ছেলে, ও তোমাকে বোঝে এবং সব কিছু মেনে নিতে রাজি। নাহার বিষণ্ণ মুখে বলল, আমি জানি তিনি ভালো, কিন্তু আমি নিজে তো ঠিক করে জানি না আমি কি চাই। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বলেন, তুমি কি জানো না তোমার মনের এই দ্বিধাগুলো স্বাভাবিক? আমরা সবাই বিয়ের আগে এই ধরনের কনফিউজ ফেস করি, কিন্তু বিশ্বাস করো একবার সম্পর্কটা শুরু হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আদ্রিত বসে আছে তার পার্টি অফিসে। নাহারের মুখটা তার চোখের সামনে বারবার ভাসছে। সে জানে নাহার কিছু লুকাচ্ছে, কিন্তু তা নিয়ে বেশি চাপ দিতে চাইছে না। হঠাৎই ফোনে রিং। সে ফোনটা তুলে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। অদৃত, তুমি জানো না তুমি কাকে বিয়ে করতে চাইছো। সাবধান হও, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আদিত কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে বিয়ের পথে বাধা আসবে, কিন্তু তার মন অটল। সে কোনোভাবেই এই বিয়েটা ভাঙতে দেবে না। মেসেজটা পড়ে আদিতের চোখে চিন্তার ছায়া বলেও সে নাহারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু আদিত এসব কিছু জানলেও নাহারের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে সকল বাধা উপেক্ষা করে এই বিয়েটা সম্পূর্ণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। সে জানে নাহারের সাথে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং কোনো বাধাই তাদের ভালোবাসাকে থামাতে পারবে না। বিয়ের দিন সকালে চারপাশে ব্যস্ততার ছোঁয়া। নাহারের বাড়ি সাজানো হয়েছে মনোরম আলোক সজ্জায়, তবে নাহারের মুখে সে আনন্দের ছাপ নেই যা সাধারণত বিয়ের কনের মুখে দেখা যায়। তার মন অশান্ত, এক ধরনের অজানা সংখ্যায় ভরা। আদিতের প্রতি যে অনুভূতি তৈরি হচ্ছে সেটি কি সত্যি ভালোবাসা, নাকি পরিস্থিতির চাপে মানিয়ে নেওয়ার চেষ্টা? এই প্রশ্ন তাকে ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে। এদিকে আদিত্য একা বসে তার ভাবনার জগতে ডুবে আছে। অচেনা নাম্বারের মেসেজটা তার মাথা থেকে কিছুতেই সরছে না। বিয়ের আগে নাহার তার দাদার কাছে গেল। জুবায়ের সাহেবের চোখে তখন আনন্দের ঝিলিক। তিনি নাতনির মুখে একটু অনিশ্চয়তার ছাপ দেখে বলেন, তুমি কি সত্যিই রাজি? তোমার যদি কোনো দ্বিধা থাকে এখনই বলো। নাহার মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকলো। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বলেন, অতীতের দিকে তাকিয়ে থাকলে আমরা সামনে এগোতে পারবো না। আদিত্য তোমাকে সঠিকভাবে বুঝিয়ে এবং সব কিছু মেনে নেবে। নাহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি তাই হবে। নারের মনের মধ্যে যেন ঝড় বইছে। সে জানে এই বিয়েটা শুধুমাত্র একটা সম্পর্কের সূচনা নয়, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মনে বারবার প্রশ্ন জাগছে, আমি কি আদ্রিতকে সত্যি ভালোবাসি? এই বিয়ে কি আমার জন্য
সঠিক সিদ্ধান্ত। ঠিক তখনই নাহার মুঠোফোনে একটা মেসেজ পায়। স্ক্রিনে অচেনা সেই নাম্বারটি দেখে তার হৃদয়ে ভয় এবং দ্বিধার মিশ্রণ তৈরি হয়। মেসেজে লেখা, সুখ পাবে না তুমি। নাহার কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার হাত কাঁপছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। অতীতের সাথে বর্তমানের এই সংঘর্ষ তাকে ভীষণভাবে আঘাত করছে। একটা মুহূর্তের জন্য নাহার নিজের দিকে তাকালো। জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আছে একটি নতুন অধ্যায়ের তার প্রান্তে। কিন্তু সেই অধ্যায়টা কি তাকে সুখের দিকে নিয়ে যাবে, নাকি কেবল অতীতের ছায়ে ঢাকা পড়ে যাবে? নাহার মুঠো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ম্যাচটা এখনো ভাসছে। সে চুপচাপ বসে আছে। ভেতর ভেতর এক অসম্ভব যুদ্ধ চলছে। ঠিক তখনই আজিত মৃদু কণ্ঠে বলল, নাহার, তুমি যদি একটুখানি দ্বিধায় থাকো তবে আমি এই বিয়ে আর একটু পিছিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই